আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। সবাইকে শুক্রবারের শুভেচ্ছা এবং স্বাগতম। ছোট্ট ভাই আপুরা সবাই ঘুম থেকে উঠেছো কিনা? সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বেশ শীত পড়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, এখানে সাউন্ড ক্লিয়ার। যারা ফেসবুকে কোনো কারণে যদি সাউন্ডে অসুবিধা হয়, আমি ইউটিউবের একটা লিংক দিয়ে দিয়েছি, তোমরা একটু তাকিয়ে দেখো। ইউটিউবের লিংকটাতে তোমরা চাইলে ক্লাস করলে ইজিলি শুনতে পাবা। তো সকালবেলা ঘুম থেকে উঠতে, আজকে শুক্রবার, অনেকেই কালকে কমেন্ট করেছে যে ভাইয়া আজকে শুক্রবার দিনও রেহাই নাই। বাট ফাইন, সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এর চেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমার জীবনে আর আসবে না। তো এই সময়টাতে এইটুকু পরিশ্রম করা যেতেই পারে। এবং আমার মনে পড়ে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার, আমি ভোর 6টার দিকে একটা প্রাইভেটে পড়তাম আমার বাসার পাশে একজন স্যারের কাছে। তার প্রাইভেটের টাইম সবসময় সকাল 6টা ছিল। সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই ভয়াবহ শীতেও আমি ভোর 6টার দিকে স্যারের কাছে পড়তে যেতাম, কখনোই মিস হয়নি। 6টার দিকে প্রাইভেট, আমি সবসময় 6টার দিকে উপস্থিত থাকতাম। আস্তে আস্তে বড় হওয়ার পর একটু অলস হয়ে গেছি, কিন্তু ছোটবেলায় ওই ডেডিকেশনটা আজকে আমি যে জায়গায় আছি আমাকে সেই জায়গায় নিয়ে এসেছে। এটাই বাস্তবতা, এটাই সত্যি কথা। এবং আমি আমার জীবনে তোমাদের সাথে একটা জিনিস শুধু শেয়ার করতে চাই, এবং যেটা আমি মনে করি সবসময় যেটা সত্যি, সেটা হলো যে তুমি যদি পরিশ্রম করো তুমি সেটার ফলাফল পাবা, আর পরিশ্রম না করলে তুমি আসলে সেটা অর্জন করতে পারবা না। এটা আমি একদম বিলিভ করি, এটা আমি প্রচুর পরিমাণ প্রচন্ড বিলিভ করি, এবং এটাই আসলে সত্যি কথা। তো তোমরা যারা আজকে সকালটা স্যাক্রিফাইস করছো, পড়ালেখা করতে বসছো, এই ক্লাসটা করে নামাজে যাবা, আল্লাহর কাছে দোয়া করবা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তোমাদেরকে কবুল করে নিক। তো তোমাদের তোমাদের যে সারা, তোমরা যে বোন চ্যালেঞ্জে অংশ নিয়েছো, তোমরা যে ক্লাস রিভিউ দিয়েছো, আমি আপ্লুত। তোমরা বলছো যে ভাইয়া এটা রেজাল্ট কবে দিবেন? আমি আজকে এবং কালকে পর্যন্ত অপেক্ষা করব। এখনো পর্যন্ত একটু আগেই 4-5টা চ্যালেঞ্জের ভিডিও অ্যাকসেপ্ট করলাম। তো সবাই সবারটা দেখো, তারপরে এটার আমি রেজাল্ট দিব। ঝামেলা হচ্ছে রেজাল্ট দিতে আমি একটু ভয় পাচ্ছি, কারণ সবাই এত ডেডিকেশন দিয়ে তোমরা বোন 206টা বোনসের নাম বলেছো। সবাইকেই পুরস্কার দিলে ভালো হইতো, কিন্তু আমার তো মনে হয় 300 থেকে 400 জনের মতো এই বোন চ্যালেঞ্জে অংশ নিয়েছে। ব্যাপারটা তো কিছুটা কঠিন হবে। তো যাই হোক, আমি আজকের বোর্ডের যে ইউজুয়াল কলমটা সেটা রেখে এসেছি, বাসায় রেখে এসেছি। স্টুডিওতে আসার আগে নিয়ে আসার কথা ছিল, কিন্তু ভুলে রেখে এসেছি। কিন্তু যাই হোক, আগের কলমটা আছে, বাট সেটাতে একটু শব্দ হতে পারে, একটু একটু শব্দ হতে পারে, বাট আশা করি অসুবিধা হবে না। তো যাই হোক, আজকে লেকচার নাম্বার 2। গতদিন আমরা এই চ্যাপ্টারের বেসিক শিখে ফেলেছি, শরীরের কোথায় কয়টা হাড় সেটা শিখে ফেলেছি, আদর্শ কশেরুকার গঠন সেটা শিখে ফেলেছি। চলো তো যা শিখেছি, চলো তো একটু শুরুতে আমরা একটু ব্রেইন স্টর্মিং করি। আমি এটাকে বলি হলো ব্রেইন স্টর্মিং। তোমাদের মনে পড়ে কিনা আমরা যে গতদিন যা যা পড়েছি, তোমার পড়াগুলা মনে পড়ে কিনা, কতটুকু ভুলে গেছো? চলো দুই একটা এমসিকিউ, শুরুতেই দুই একটা এমসিকিউ প্র্যাকটিস করে দেখি তো। চলো তো দেখি। তোমাকে বলো, তোমাকে যদি প্রশ্ন করে এইটা কোনটা চোয়াল এবং ল্যারিংসের মাঝে অবস্থিত ইউ আকৃতির অস্থি, তোমার উত্তর কি হবে? এটা কি ল্যাক্রিমাল, এটা কি জাইগোম্যাটিক, এটা কি হাইওয়েট, নাকি ভোমার? তোমার উত্তর কি হবে? তুমি যদি এটা এখনো এক দেখাতে উত্তর করতে পারো, তাহলে বুঝবা যে তোমার প্রস্তুতি 10 on 10, তুমি একদমই ভালো প্রস্তুতির মধ্যে আছো। কিন্তু তোমার যদি এটা চিন্তা করতে হয়, তাহলে বুঝতে হবে যে চ্যাপ্টারটা আর আগের ক্লাসটা একবার রিভিশন দিতে হবে, তাহলে পুরো পড়াটা আমাদের মনে পড়বে। থ্যাংক ইউ সো মাচ ছোট্ট ভাই বোনেরা। তো যাদের সাউন্ডে একটু ইস্যু হচ্ছে, আবারও আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ইউটিউবে চলে আসো। আমি কিন্তু ইউটিউবেও ক্লাসটা দিচ্ছি, ইউটিউবেও আনলিস্ট করে দেওয়া আছে। যাদের ফেসবুকে সাউন্ডের সমস্যা হচ্ছে, এই যে ইউটিউবের লিঙ্কটা কয়েকবার দিয়ে দিলাম, তোমরা চাইলে অবশ্যই ইউটিউবে ক্লাসটা করতে পারো। আমি তোমাদেরকে বরং ইউটিউবেই ক্লাসটা করতে বলবো। যাদের ফেসবুকে সাউন্ডের সমস্যা, মাঝে মাঝে দুই একটা ডিভাইসে ফেসবুকে সাউন্ডটা সমস্যা হয়। তাহলে ভেরি গুড, তোমাদের উত্তর একদম সঠিক। উত্তর হলো ইউ আকৃতির অস্থির নাম হলো হাইওয়েড। আমাদের বডিতে ইউ আকৃতির কয়েকটা জিনিস আছে। আমাদের বডিতে ইউ আকৃতির কয়টা জিনিস আছে? এক, হাইওয়েড অস্থি, যেটা আমরা পড়লাম। দুই, এই যে চোয়ালের কথা বলা আছে, চোয়াল বা ম্যান্ডিবল, এই ম্যান্ডিবল নিজেও ইউ আকৃতির। আমাদের বডিতে ইউ আকৃতির কি কি আছে? তিন, আমাদের যে ক্ষুদ্রান্তের ডিওডেনাম, এই ডিওডেনাম ইউ আকৃতির। চার, লুপ অব হেনলি, এই লুপ অব হেনলিও ইউ আকৃতির। এই চারটা জিনিস আমাদের শরীরে ইউ আকৃতির। কখনো পরীক্ষায় যদি প্রশ্ন করে, তাহলে এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাকে করতে পারে যে আমাদের শরীরে ইউ আকৃতির কি কি আছে। ঠিক আছে, এটা একটা এমসিকিউ আমরা
শুরুতে প্র্যাকটিস করে ফেললাম, বাট আমরা গতদিন অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করেছি, এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না, তুমি ইনশাল্লাহ সবগুলোই পারার কথা। ঠিক আছে, তো আমরা অস্থিচক্রের গঠন টঠন এগুলো সব পড়েছি, মোটামুটি সব পড়া হয়ে গেছে, দ্যাটস গুড। আমরা আজকে এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাবো। যাওয়ার আগে দেখি তো তোমার কতটুকু মনে আছে এইটাকে বলতে পারে। এটা যদিও গতদিন পড়াই নাই, এটা একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য, কিন্তু তারপরও এটা পারবা না, এটা তোমরা পারবা না, কারণ এটা এখনো পড়াই নেই, এইটা এখনো তুমি পারবা না, এটাও পারবা না। আমরা আজকে এইগুলাই পড়বো, খালি এইটা বলো, এইটা যদি বলতে পারো তাহলে পরে আমরা আজকে পড়া শুরু করব। বলো তো এইটার অবস্থা বলো, গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে বলো। দ্রুত বলে ফেলো তো, গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে? ঠিক আছে ভাইয়া, লিঙ্ক কোথায়? লিঙ্ক তো বারবার করে দিচ্ছি, লিঙ্ক তো যাদের ইউটিউবে, যারা গ্রামে থাকে তারা বুঝতেছে শীত কাকে বলে। ভেরি গুড। আচ্ছা, গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে, লিঙ্ক তো আমি কয়েকবার করে দিলাম, এই যে আবারও লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক পাচ্ছ কিনা অলরেডি? আমার তো ইউটিউবে তো বেশ কয়েকজন ক্লাস করতেছে, এই যে আবারও লিঙ্ক দিলাম আমার পেজ থেকে, আবারও লিঙ্ক দিলাম, লিঙ্ক তো আমি দিতেই আছি, যাচ্ছে কিনা সেটা তন্ময় দেখো তো গেল কিনা, এই যে দিলাম, দেখো তো লিঙ্ক যাচ্ছে কিনা, যাওয়ার তো কথা, আমি তো লিঙ্কে দিয়ে দিচ্ছি। ওকে, সুন্দর, তাহলে ফাইন। তাহলে তোমাদের দেখো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, গতকালকে আমরা পড়েছি গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে। গ্লেনয়েড গহ্বর থাকে, গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে, কোন বেটা বলছে আদর্শ কশেরুকা? আদর্শ কশেরুকা, ওকে বাম হাত দিয়ে শুক্রবার সকালের প্রথম চটটা ওর বাম গালে অনলাইন অনলাইন থাপ্পড়, অনলাইন থাপ্পড়। এই বেটা আদর্শ কশেরুকায় থাকে, এই বেটা কি বলি সেটা, শ্রোণী চক্রে থাকে না, পশ্চাৎ পদে থাকে না, এটা কোথায় থাকে? স্কেপুলাতে, মানে কি অগ্রপদে, সামনে স্কেপুলা। গতকালকে তো বারবার করে পড়ালাম, স্কেপুলার গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মাথা আটকানো থাকে। এটা তো পরীক্ষায় আসবে, দেখো বেশিরভাগ বাচ্চা কাছে এই উত্তর করেছে। যারা ভুল করলা তারা গতকালকের ক্লাসের ওই জায়গাটাতে তোমরা মনোযোগ দাওনি, তাহলে ওই জায়গাটাতে মনোযোগ দিতে হবে। ঠিক আছে, তো আজকে মূলত আমাদের ফোকাস থাকবে এই চ্যাপ্টার থেকে যে সিকিউ গুলো আসবে সেগুলো যাতে আমাদের কমন পড়ে। তো তুমি একটু তাকায় দেখো, তুমি যেই বোর্ডেরই হও, 2025 সালে এমন কোনো বোর্ড নাই এইখান থেকে একটা সিকিউ আসেনি। 2025 সালে প্রত্যেকটা বোর্ডে এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসছে। তাহলে আমরা আশা করতে পারি 2026 সালের এইচএসসি পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসতে পারে। এবং তুমি তাকায় দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোই আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকে আমরা পড়বো, এবং দ্রুততার সাথে পড়বো এইগুলো আজকে আমাদেরকে ঘাটাঘাট পড়ে ফেলতে হবে। প্রত্যেকটা টপিকে আমি 5 থেকে 7 মিনিট 10 মিনিট করে সময় দিব, টপিকটা একদম বুঝে ফেলতে হবে, একদম শিখে ফেলতে হবে। গতদিন চ্যালেঞ্জ ছিল 206টা হারের নাম একদম মুখস্থ করা। আজকের চ্যালেঞ্জ হলো এই চ্যাপ্টার থেকে 100তে 100 সিকিউ কমন ফেলানো। আজকের চ্যালেঞ্জ সিকিউ কমন পেতেই হবে, দিস ইজ আওয়ার টুডেস চ্যালেঞ্জ। সিকিউ কমন পেতেই হবে, সিকিউ কমন, 100% সিকিউ কমন, এইটা হলো আমাদের আজকের চ্যালেঞ্জ। আজকের ক্লাসে যা পড়াবো একদম একটা মাইরও মাটিতে পড়বে না, প্রত্যেকটাই পরীক্ষায় তুমি কমন পাবা। তো আজকের এই 2টা ঘন্টা, নামাজের 2 ঘন্টা 12:30 পর্যন্ত জাস্ট আমার ক্লাসটাতে মনোযোগ দাও, এই চ্যাপ্টার থেকে 100তে 100 কমন আসবে ইনশাল্লাহ। তাহলে চলো, এখানে দেখো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি, তুমি দেখো আমাদের এফআরবি কম্প্যাক্ট বুকে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো ভেরি ইম্পর্টেন্ট, এই যে হেভার্সিয়ান তন্ত্রের গঠন বর্ণনা, এইটা তুমি তাকায় দেখো যে 3-এর ঘ নাম্বার প্রশ্নে আছে, এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। তারপরে গতকালকে যেটা পড়ে ফেলেছি, আদর্শ কশেরুকার গঠন বর্ণনা করো, সুপার ডুপার ইম্পর্টেন্ট, এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। তারপরে দেখো তো, ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি, অস্থি এবং তরুণাস্থির মধ্যে তুলনা, সুপার ডুপার ইম্পর্টেন্ট, বাপরে বাপ কত ইম্পর্টেন্ট। তারপরে দেখো হাঁটুর সঞ্চালনে পেশির ভূমিকা এবং বাস্তব জীবনে লিভারের প্রয়োগ, সুপার ইম্পর্টেন্ট। তারপরে মচকানো, হাড্ডি ভেঙে গেল, আমাদের যদি পা মচকে যায়, মচকানোতে কি ট্রিটমেন্ট, এগুলো প্রত্যেকটাই দেখো, এগুলো সুপার ডুপার ইম্পর্টেন্ট। যেগুলো 4 স্টার 5 স্টার সেগুলো তো মাস্ট টু ডু, সেগুলো তো পড়তেই হবে। যেগুলো 3 স্টার সেগুলোকেও তুমি কোন সাহসে অবজ্ঞা করবা? ঠিক আছে, ইউটিউবে আসলে
শান্তিতে করতে পারবো। হ্যাঁ, সবাই ইউটিউবে চলে আসো, ইউটিউবের লিঙ্ক আমি আরো একবার দিচ্ছি। ইউটিউবে আসলে ক্লাসটা আরো, ফেসবুকের কমেন্ট একটু বেশি হয়, তোমরা চাইলে ইউটিউবেও ক্লাসটা করতে পারো। ওয়েব অ্যাপে ক্লাস করা সবচেয়ে মজা, বাট ওয়েব অ্যাপের তো অপশন এখন পর্যন্ত নাই, ওয়েব অ্যাপে একটু ঝামেলা হচ্ছে। তাহলে তোমরা এইটা আমাদের কমপ্লেক্স সিরিজ থেকে পড়তে পারো, বা আমি কমপ্লেক্স সিরিজ থেকে প্রশ্নটা দেখাই দিব, বই থেকে আমরা উত্তরটা শিখবো। তাহলে বল্টুর শরীরের আমরা কত কিছু আমরা শিখে গেছি, তাই কিনা? আচ্ছা, তো চলো আমরা একটু বল্টুকে ফেরত আনি। বল্টুকে ফেরত এনে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দেখাবো আমি। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, আমাদের শরীরে তো 206টা হাড্ডি থাকে, এই বিষয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই যে আমাদের শরীরে 206টা হাড্ডি থাকে। কিন্তু তুমি যদি একটু বল্টুকে বড় করে তাকাও, এই যে দেখো তো, এই যে কি সুন্দর, এই যে সুন্দর, এই যে 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 এই যে, তো দেখো এই যে আমাদের পরশুকা, এটাকে আমি আরো বড় করে দেখাচ্ছি। এই যে তাকাও, আরো বড় করে, ভালো করে দেখার চেষ্টা করো। এই যে, ঠিক আছে, এই যে রিপসটাকে আমি টাচ করলাম, তুমি একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করো, তাহলে তুমি দেখতে পাবা যে এই রিপসটা এই জায়গাতে একটা এরকম গ্যাপ আছে, বা এই জায়গাতে একটা আলাদা, এইটা একটা টুকরা, এইটা একটা টুকরা। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখতে হবে বা জানতে হবে, এইটা হলো অস্থি, মানে আমাদের পরশুকাটা হলো অস্থি। পরশুকার সামনের এই জিনিসটা, এইটা কিন্তু অস্থি না, এটার নাম হলো তরুণাস্থি। তাহলে এইটা একটা তরুণাস্থি। তুমি দেখো এই যে প্রত্যেকটা পরশুকার সামনে কি লাগানো আছে? তরুণাস্থি লাগানো আছে। তুমি একটু ভালো করে তাকায় দেখো, কালারটাও কিন্তু আলাদা। তরুণাস্থি, আমরা সবাই তরুণ কথাটা জানি, তাই না? এরা হলো তরুণাস্থি। তুমি, এইটা একটা তরুণাস্থি। তোমাকে যদি বলি তোমার শরীরের একটা তরুণাস্থি নেড়ে দেখাও, তুমি সবচেয়ে কমন তরুণাস্থি, সবাই সবার কানে হাত দাও, সবাই কান ধরো, এটা আর কখনো ভুলবা না। সবাই কান ধরো, এই যে আমরা কান টাচ করলাম, এটাও তরুণাস্থি। সবাই কানটা এরকম করো, এই যে আমাদের কানও কিন্তু তরুণাস্থি। তাহলে এইটাও তরুণাস্থি, আবার আমাদের কান, এটাও তরুণাস্থি। আমি যদি তোমাকে বলি তুমি আরেকটা তরুণাস্থি টাচ করো, তাহলে তুমি এই যে এইটা ধরো, নাক ধরো, এই নাকটা এরকম বাঁকাতেরা করো, এটাও 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 তরুণাস্থি। আমাদের শরীরে এইরকম 4 রকমের তরুণাস্থি থাকে, যেমন এইটা একটা, এইটা একটা, আবার এই যে বল্টুকে আমি ঘুরাইলাম, এই যে দেখো বল্টুর পিঠ, এই হলো বল্টুর পিঠ, বা পিঠের দিকে তুমি জাস্ট, পুরো পিঠের দরকার নাই, তুমি জাস্ট মেরুদণ্ডের দিকে তাকাও। আমরা চলো শুধু মেরুদণ্ডটার দিকে তাকাই। এই যে দেখো শুধু মেরুদণ্ডটা, এই যে মেরুদণ্ডটাকে আমরা বড় করলাম, মেরুদণ্ডটাকে আমরা বড় করলাম, বড় করলাম, বড় করলাম, বড় করলাম, বড় করলাম, মেরুদণ্ডটাকে বড় করলাম। দেখো তো দুইটা কশেরুকার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে না? দুইটা কশেরুকার মধ্যে এই যে স্পেশাল জিনিসটা, এটাকে বলে ডিস্ক। এটাকে বলে হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আন্তঃকশেরুকীয় চাকতি। এই যে আন্তঃকশেরুকীয় চাকতি, এটাও কিন্তু একটা তরুণাস্থি। তাহলে শরীরের কয়টা জায়গায় তোমাকে তরুণাস্থি বললাম? তুমি দেখতে পাইলা তোমার নাকের মধ্যে তরুণাস্থি আছে, তুমি দেখতে পাইলা তোমার কানের মধ্যে তরুণাস্থি আছে, তুমি দেখতে পাইলা এই যে ডিস্ক, এই ডিস্কটাও তরুণাস্থি। তারপরে দেখতে পাচ্ছ, তাহলে এটার নাম ইন্টারভার্টিবাল ডিস্ক। গতদিন তোমাকে বলেছিলাম এই ডিস্ক যদি বের হয়ে যায় তাহলে প্রচন্ড পিঠে ব্যথা হয়, প্রচন্ড ব্যথাটা পায়ের দিকে ছড়ায় যায়। আমি গ্যারান্টি দিতে পারি আমাদের সাথে এফআরবিতে প্রায় 35,000 বাচ্চা কানেক্টেড। এই 35,000 বাচ্চার মধ্যে মিনিমাম 1,000 বাচ্চার পরিবারে তাদের বাবা মা, দাদা দাদি, চাচা চাচি, তাদের বংশে মিনিমাম 1,000, 35,000-এর মধ্যে মিনিমাম 1,000 তাদের এই ডিস্ক জনিত সমস্যা আছে। যাদেরই বাংলাদেশে অসংখ্য মানুষের এই ডিস্ক জনিত সমস্যা আছে, আমি গ্যারান্টি দিলাম তোমাদের মধ্যে 35,000-এর মধ্যে মিনিমাম 1,000 লোকের এই ডিস্ক বেড়ে গিয়ে কোমরে চাপ দেয়, ডাক্তার দেখায়, ডাক্তার বলে যে আপাতত ওষুধগুলো খান এবং কিছু ব্যায়ামের টেকনিক শিখাই দেয়, এরপর না কমলে ডিস্ক আমাদেরকে অপারেশন করে ফেলতে হবে। এই টেকনিক, এই রোগ কিন্তু প্রচলিত। তাহলে এগুলা কি? এগুলো সব তরুণাস্থি। আচ্ছা, আর তরুণাস্থি কোথায় আছে? তুমি একটু তাকায় দেখো, তুমি যদি বল্টুকে ভালো করে তাকায় দেখো, তাহলে তুমি দেখবা এই যে প্রত্যেকটা জয়েন্টে এই জায়গাতে হয়তো খুব ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটা জয়েন্টের মধ্যে যখন দুইটা হাড্ডি একে অপরের সাথে যুক্ত হয়, সেই হাড্ডিগুলোর প্রান্তেও তরুণাস্থি থাকে। তাহলে তরুণাস্থি আমাদের শরীরের বেশ কয়েকটা জায়গায় থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ তরুণাস্থি টপিকটা। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে
তরুণাস্থি কত প্রকার, তোমাকে তাহলে জানতে হবে। তরুণাস্থির প্রকারভেদ নিয়ে আমাদেরকে পড়ালেখা করতে হবে। আমাদের প্রথম পড়া, তাহলে আজকের প্রথম পড়া, তরুণাস্থি কয় প্রকার, তরুণাস্থি কয় প্রকার, এটা আজকে আমাদের প্রথম পড়া। আমি তোমাদেরকে যা যা বললাম তুমি দেখতে পাইলা যে তরুণাস্থি কোথায় থাকে। তরুণাস্থি আমাদের, তুমি দেখতে পাইলা যে তরুণাস্থি আমাদের কানে থাকে, এটা তুমি দেখতে পাইলা। তারপরে তুমি দেখতে পাইলা তরুণাস্থি থাকে দুটা মেরুদণ্ডের মধ্যে, আন্তঃকশেরুকীয় চাকতির মধ্যে তরুণাস্থি থাকে। তারপর তুমি দেখলে পরশুকাগুলার প্রান্তে, পরশুকার প্রান্তে। তারপর তুমি দেখলা নাকের মধ্যে থাকে, তাই না? তারপরে তুমি দেখলা পরশুকার, পরশুকার প্রান্তে থাকে বা বড় হাড়ের প্রান্তে থাকে, বড় হাড়ের প্রান্তে, বড় হাড়ের প্রান্তে। তো মূলত এই চারটা জায়গায় তো বড় হাড়ের প্রান্তে থাকে, মূলত এই চারটা জায়গায় তরুণাস্থি থাকে, সেই জন্য আমরা বলবো তরুণাস্থিকে 4 প্রকার। তাহলে চলো শুরু করা যাক। যেটা কান, আমার কানের দিকে তাকাও তো, তুমি তোমার নিজের কানেও পরীক্ষা করো। তুমি, কেউ তোমাকে কান মলা দিল, কানটাকে এভাবে বাঁকাই দিল, তারপরে আবার ছেড়ে দিলাম, বাঁকাই দিল, আবার ছেড়ে দিলাম। এই পরীক্ষাটা এখনই করো আমার সাথে। বাঁকাই দিল, আবার ছেড়ে দিলাম, বাঁকাই দিল, আবার ছেড়ে দিলাম, বাঁকাই দিল, আবার ছেড়ে দিলাম, বাঁকাই দিল। দেখো, এই যে বাঁকাচ্ছি, ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাচ্ছে। এরকম আমরা কোন জিনিসের সাথে পরিচিত? এবার টানলাম, আবার ছেড়ে দিলাম, এরকম জিনিসের নাম কি? এটাকে বলে রাবার, তাই না? ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা। তাহলে কানের মধ্যে যে তরুণাস্থিটা থাকে, কানের এই তরুণাস্থিকে বলা হয় স্থিতি স্থাপক তরুণাস্থি, স্থিতি স্থাপক তরুণাস্থি। তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট। কানের তরুণাস্থির নাম কি? তাহলে এই তরুণাস্থি গুলাকে বলা হয় স্প্রিং এর মতো স্থিতি স্থাপক, ইলাস্টিক তরুণাস্থি। পরীক্ষায় প্রশ্ন আসবে তরুণাস্থি কয় প্রকার, তুমি বলবা যে 4 প্রকার। তার মধ্যে একটা হলো যেটা কানে থাকে, স্থিতি স্থাপক তরুণাস্থি। তো এটা কান মানে কি? ইয়ার। কান ছাড়াও এটা আর কোথায় কোথায় থাকে সেটাও আমাদেরকে জানতে হবে। কান ছাড়াও এইটা থাকে এপিগ্লটিসে। তুমি বলবো ভাই এপিগ্লটিস কি? সামনে পড়তে পড়তে জেনে যাবা, আমাদের স্বরযন্ত্রের উপরে ঢাকনা, যেটা খাবারকে খাদ্য শ্বাসনালীতে ঢুকতে বাধা দেয়, এপিগ্লটিস। ঠিক আছে, ওকে। তাহলে ইয়ারে থাকে, এপিগ্লটিসে থাকে, আর ইউস্টেশিয়ান নালীতে থাকে, ইউস্টেশিয়ান নালী। তুমি বলবো ভাই ইউস্টেশিয়ান নালী কি জিনিস, এত কঠিন পড়া কেন পড়াচ্ছেন? ইউস্টেশিয়ান নালী একদম সহজ। আমাদের কানের সাথে আমাদের মুখের একটা সম্পর্ক আছে, কান আর মুখ একটা নালী দিয়ে কানেক্টেড, ওই নালীটাকে বলে ইউস্টেশিয়ান নালী। তাহলে এইটা মানুষ এভাবে মনে রাখে, স্থিতি স্থাপক মানে ইলাস্টিক, ই দিয়ে ইলাস্টিক, আমরা এটা এভাবে মনে রাখবো। তুমি তাকায় দেখো, ই দিয়ে ইলাস্টিক, ই দিয়ে ইয়ার, ইয়ার মানে কান, ই দিয়ে এপিগ্লটিস, এই যে এপিগ্লটিস, এপিগ্লটিস, ই দিয়ে এপিগ্লটিস, আর ই দিয়ে ইউস্টেশিয়ান টিউব, সব ই। তোমাকে যখনই ইউস্টেশিয়ান টিউব, তোমাকে যখনই প্রশ্ন করবে যে ইলাস্টিক তরুণাস্থি কোথায় থাকে, তুমি বলবা ই ই ই। ত্রিপলি, বুয়েটের পোলাপান যে ত্রিপলিতে পড়ে, এই 3টা ই এর মধ্যে ইলাস্টিক তরুণাস্থি থাকে। এরা ইলাস্টিক বলেই এরা পরিবর্তন করতে পারে আকৃতি। এই যে ইয়ার দেখতে পেলাম, তাহলে ইলাস্টিক তরুণাস্থি কোথায় থাকে, আমরা 3টা ই মনে রাখবো। ভাইয়া এই পড়াটা আমাদের বইয়ে কোথায় আছে? এই পড়াটা তোমাদের বইয়ে কোথায় আছে আমি তোমাদেরকে সেটাও দেখাই দিচ্ছি। এটা কিন্তু একদম বইয়ের পড়া, বইয়ে একদম এই লাইনগুলো একদম সবুজ কালারে, লাল কালারে মার্ক করা আছে। এতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ পড়া, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই চ্যাপ্টারটা আমাদের লাল কালারে দাগানোর বদলে এটা সবুজ বলতে এখানে এই যে এই কালারটা, এই কালারটা আসলে সবুজ, এটা তোমাকে পড়তেই হবে। এখানে সবুজ কালারটার বদলে বেগুনি কালার দেওয়া, এখানে বেগুনি কালার যা দেখতে পারবা মনে রাখবে এটাই সবুজ। এই যে তাহলে তাকায় দেখো তো, স্থিতি স্থাপক তরুণাস্থি, দেখো এটা অলরেডি মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে 18-19 সালে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে 18-19 সালে। এই যে তাকায় দেখো, স্থিতি স্থাপক তরুণাস্থি, পিততন্তুময় তরুণাস্থি, যার অপর নাম ইলাস্টিক তরুণাস্থি। এইটা দেখতে একটু হলুদ হলুদ, এইটা দেখতে একটু হলুদ হলুদ, সেই জন্য দেখো এই যে ইউস্টেশিয়ান নালী, এপিগ্লটিস, বহিকর্ণ বা পিনা, ত্রিপল ই পাশে লিখে রাখো, ট্রিপল ই।
তো এইটার কি সিকিউতে ছবি আকারে আসতে পারে? খুব যে একটা সম্ভাবনা আছে ব্যাপারটা তা না, কিন্তু তারপরও তুমি এই যে দেখো তো, এখানে একটা ছবি দেওয়া আছে পীততন্তুময়, হলুদ কালারের ছবি দেওয়া, কিন্তু আমাদের এইচএসসির যে প্রশ্ন, সেটাতে তো এরকম হলুদ কালারের দেওয়া থাকবে না। তো সেটাতে তোমাকে দেখে নিতে হবে এটার নাম কি। পীততন্তুময়, তন্তু মানে সুতা, সুতাগুলো হলুদ কালার। তো হলুদ জিনিসটা হয়তো দেখতে পাবা না, বাট এই যে তন্তুগুলাকে দেখতে পাবা, এই যে দেখো সিঙ্গেল সিঙ্গেল তন্তু। যদি এরকম তরুণাস্থির মধ্যে কোষের চারপাশে এরকম সিঙ্গেল সিঙ্গেল তন্তু থাকে, কোষের চারপাশে যদি সিঙ্গেল সিঙ্গেল তন্তু থাকে, তাহলে এইটা হলো পীততন্তুময়। পীততন্তুময় চেনার উপায় কি? তুমি দেখতে পাবা যে একটা করে তন্তু, এরকম তন্তু তন্তু একটা করে তন্তু। এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে পারলাম কিনা? তাহলে চলো দেখো তো, এই এমসিকিউটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে, দেখো এটা কতবার প্রশ্ন আসবে আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। এইটা পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ তোমার হয়তো বা এখনো আইডিয়া নাই। এইটা পরীক্ষায় আসবে মানে কি, এইটা পরীক্ষায় আসবে, বাপরে বাপ, বাপরে বাপ, এইটা তো আসবেই 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 আসবেই। তো স্থিতিস্থাপক তরুণাস্থি এতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। বাকিগুলো একবারে পড়ে সবগুলো একবারে প্র্যাকটিস করতে দেই, সবগুলো একবারে পড়ে ফেলি, সবগুলো একবারে প্র্যাকটিস করতে দেই। আচ্ছা, তাহলে সবাই আমাকে সূত্রটা বলো। স্থিতিস্থাপক তরুণাস্থি শেখার উপায় কি? আমরা মনে রাখবো ত্রিপলি, তিনটা ই। তিনটা ই কি কি? ইয়ার, এপিগ্লটিস, এপিগ্লটিস ইউস্টেশিয়ান নালী, ইয়ার, এপিগ্লটিস, ইউস্টেশিয়ান নালী। আমরা যাতে ত্রিপলি কথাটা সবাই মনে রাখি। তাহলে এইটা একটা, ওকে ফাইন, তাহলে তুমি এইটা একটা শিখলা। আচ্ছা ঠিক আছে, এইটা না হয় একটা শিখলা। এরপর তোমাকে প্রশ্ন করবে যে আর কি কি ধরনের তরুণাস্থি আছে, আর কি কি ধরনের তরুণাস্থি আছে। তো আমি বললাম যে আমাদের নাকের মধ্যে আছে, নাক, নাক, তারপর টাচ করো এই যে আমাদের শ্বাসনালী, এই যে টাচ করো, এই যে শ্বাসনালী, ষড়যন্ত্র, এই যে অ্যাডামস অ্যাপেল, টাচ করো অ্যাডামস অ্যাপেল, টাচ করো। এই যে নাক, আমাদের নাকের মধ্যে আমাদের ষড়যন্ত্র, যেখান থেকে আমাদের স্বর তৈরি হয়, আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া, এই যে নাক, ষড়যন্ত্র, শ্বাসনালী বা ট্রাকিয়া, এই জায়গাতে কোনটা থাকে? তা আমি মনে রাখতাম এইভাবে, দেখো তো, স দিয়ে শ্বাসনালী, স দিয়ে ষড়যন্ত্র, তাহলে এই জায়গাতে যে তরুণাস্থিটা থাকবে তার নাম হলো স্বচ্ছ তরুণাস্থি, তার নাম স্বচ্ছ তরুণাস্থি, স্বচ্ছ। তো দেখো, এই তরুণাস্থিটাকে বলা হয় স্বচ্ছ। কেন এটাকে স্বচ্ছ বলা হয়? ছবির দিকে তাকাও, এই তরুণাস্থিতে কোনো ধরনের তন্তু মন্তু নাই। এই যে দেখো, এইটার নাম হলো স্বচ্ছ তরুণাস্থি, দেখতে মোটামুটি স্বচ্ছ। তো এই যে দেখো স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, হায়ালিন তরুণাস্থি কোথায় থাকে? এই যে নাক, শ্বাসনালী, দেখতে পাচ্ছ, নাকের মধ্যে থাকে, শ্বাসনালীর মধ্যে থাকে, তুমি দেখতে পাচ্ছ কিনা? আর এই পরশুকার প্রান্তটাকে উপরে তুলে আনো, পরশুকার প্রান্তটাকে, পরশুকার প্রান্তটা উপরে যাবে, স্বচ্ছের মধ্যে যাবে, পরশুকার প্রান্তটা স্বচ্ছের মধ্যে যাবে। এইটা লিখতে আমি উল্টাপাল্টা হয়েছে। এই পরশুকার প্রান্তটাকে উপরের দিকে তুলে আনো, এইটা চলে যাবে এই জায়গায়। তাহলে দেখো তো, পরশুকার প্রান্তটাও এই জায়গাতেও স্বচ্ছ, এটাও একটা, এই যে পরশুকার প্রান্ত ভাগ, আমি এটা একসাথে লিখে ফেলেছিলাম, পরশুকার প্রান্ত ভাগ। ঠিক আছে, ওকে, এইটাকে এইটাকে উপরে তুলে নিয়ে আসো। এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে স্বচ্ছ থাকে, এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। তারপরে পরশুকার প্রান্তভাগ ছাড়াও, তারপরে এই যে বড় হাড়ের প্রান্ত বলতে জয়েন্টের প্রান্ত, যে কোনো জয়েন্টের প্রান্ত, এটাকে উপরে তুলে নিয়ে আসো, এইটাকে উপরে তুলে নিয়ে আসো। এই যে দেখো এখানে লেখা আছে মেরুদণ্ডী প্রাণীর অস্থি সন্ধিস্থল, দুইটা জয়েন্টের প্রান্তে, দুইটা জয়েন্টের প্রান্তে কি থাকে? উত্তর হলো স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। ভাইয়া কলমের কালি একটু চিকন করুন, বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, কলমের কালি আমি চিকন করছি, নো ওয়ারিজ, কলমের কালি, ঠিক আছে, ঠিক আছে। ঠান্ডা শরীর গরম করার উপায় কি? ঠান্ডা শরীর গরম করার উপায় হলো, তোমার আম্মু যেই পাতিলে ভাত রান্না করে, ওই পাতিলে পানি চড়াই দিয়ে ওই পানির উপরে গিয়ে বসে পড়া। তাহলে দেখবা যে আর জীবনে কখনো তোমার গরম হতে গরম হতে মন চাইবে না, ঠান্ডা শরীর গরম হতে মন চাইবে না আজীবনের জন্য। গরমের কথা চিন্তা করলেই আজীবনের জন্য শরীরটা ঠান্ডা হয়ে যাবে। দেখবা চিন্তা করলে শরীরটা আরাম পাচ্ছ, জাস্ট ওই পাতিলটা চড়াই দিয়ে তোমার ওই পানির উপরে
বসে পড়া, দেখবা যে তুমিও ভাপা পিঠার মতো তোমারও শরীরটা ভাপ হয়ে গেছে। তাহলে তাকায় দেখো, স্বচ্ছ স্বচ্ছ তরুণাস্থি কোথায় কোথায় থাকে? এই যে পরশুকার প্রান্তভাগে, তারপরে নাকের মধ্যে, শ্বাসনালীর মধ্যে, এই যেগুলোতে স্বচ্ছ তরুণাস্থি থাকে। তাহলে আমি মনে রাখতাম স্বচ্ছ স্বচ্ছ শ্বাসনালীতে থাকে। শ্বাসনালী, শ্বাসনালীর উপরেই কি? শ্বাসনালীর উপরেই নাক। ঠিক আছে, ওকে। তাহলে এইটা এইভাবে আমরা মনে রাখতে পারি। তুমি এইভাবে মনে রাখো, এই সূত্রটা দিয়ে, এই সূত্রটা দিয়ে তুমি মনে রাখো। এই যে সূত্রটা লিখে নাও, পাখির নাকের শ্বাস স্বচ্ছ। তুমি এইটা দিয়ে মনে রাখতে পারো। এই যে পাখির নাকের শ্বাস স্বচ্ছ, ভাইয়া এইটা দ্বারা কি বোঝায়? পাখির দিয়ে মনে রাখো সকল প্রান্ত, পরশুকার প্রান্ত, অস্থির প্রান্ত, তুমি যে কোনো জয়েন্টের প্রান্ত বলো বা পরশুকার প্রান্ত বলো, দুইটা জয়েন্টের প্রান্তে পরশুকার প্রান্ত, তারপরে নাক তো নাক, শ্বাস মানে শ্বাসনালী, আর এই হলো স্বচ্ছ। এখান থেকে অবশ্যই এমসিকিউ আসবে। এইটা লিখে নাও, পাখির নাক। এই যে তাহলে যে প দিয়ে পাখি, প দিয়ে পরশুকা বা প্রান্ত, যেটা মনে রাখো, নাক মানে নাসিকা, শ্বাস মানে এইটা, এগুলো সবগুলো স্বচ্ছ। ভাই এখানে কর্ণকুহরের কথা বলা, এখানে কর্ণকুহর মানে কি? কর্ণকুহর মানে কি? কর্ণকুহর মানে আমাদের এই যে নাকের ভিতরে যেখানে আমরা কটন বার ঢুকাই, এই জায়গাটা, এই যে কর্ণকুহর, এটাও স্বচ্ছ, এটাও স্বচ্ছ। তাহলে কর্ণকুহর, তাহলে এই যে নাকের ক দিয়ে মনে রাখতে হবে কর্ণকুহর, যেখানে আমরা কটন বার ঢুকাই, আমাদের নাকের যে গলি, এইটা, এটার মধ্যে কি কি থাকে? স্বচ্ছ তরুণাস্থি থাকে। দিস ইজ ইম্পর্টেন্ট, এইটা একদম মনে রাখতে হবে, এইটা বারবার পরীক্ষায় আসবে। এরপরে তাকাও, এরপরে যেটা আমরা বলছিলাম বারবার করে, দেখো তো, এই যে বল্টুর শরীরের মেরুদণ্ডের কথা বারবার করে বলছি, এইটা একদম ব্রেনের মধ্যে সেট করে ফেলতে হবে, এটা পরীক্ষায় আসবেই। দেখো তো, ঠিক আছে, এই যে তাকাও, এই যে এটাকে বড় করলাম, বড় করলাম, এইটা, এইটার নাম কি? এইটার নাম হলো এইটার নাম হলো শ্বেততন্তুময়। এইখানে যে তরুণাস্থিটা থাকবে, এটার নাম কি? শ্বেততন্তুময়। দেখো, তোমাদের এটা মুখস্থ করা দরকার নাই, ভালো করে তাকাও ও মুমিন বান্দারা, ও ভালো বাচ্চারা, ভালো করে দেখো। দেখো তো ফাইবার গুলো কোন কালারের? সবাই তাকায় দেখো, ফাইবার গুলো কোন কালারের? এগুলো কোন কালার? এগুলো সাদা। তাহলে মনে রাখতে হবে এগুলো হলো শ্বেততন্তুময়। দেখতে পাচ্ছি? তাহলে দুটা আন্তঃকশেরুকীয় চাকতি, দুটা কশেরুকার মধ্যে যে চাকতি, এই চাকতির মধ্যে কোন তরুণাস্থি থাকে? উত্তর হলো শ্বেততন্তুময়। এইটা ছাড়াও শ্বেততন্তুময় আর কোথায় থাকে? আরো একটা জায়গায় থাকে, সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। সেই জায়গাটা হলো এইটা, এই যে যেইখানে তোমার দুটো হিপ বোন যুক্ত হয়, এই যে এই জায়গাটা, যেইখানে তোমার দুটো হিপ বোন যুক্ত হয়, হিপ বোন, এই যে দেখো তো কি সুন্দর, দুইটা হিপ বোন যুক্ত হয়েছে, এই জিনিসটা, এইটাও হলো শ্বেততন্তুময়। তাহলে দুইটা জায়গায় আমাদের শরীরে শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে। কোন দুইটা জায়গা? এই দুইটা জায়গা। তাহলে তাকায় দেখো, দুইটা জায়গায় আমাদের শরীরে শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে। এই যে, তাহলে দেখো দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে, এই জায়গাতে এইটা থাকে শ্বেততন্তুময়। আরেকটা আমি লিখে দিলাম, এটা এই জায়গায় বইয়ের মধ্যে লিখে নাও, পিউবিসের মধ্যে, এটার নাম পিউবিস সিমফাইসিস। তোমাদের একটু কষ্ট হবে নামটা, তোমরা ছোট মানুষ, তারপর আমি আরেকবার লিখে দিচ্ছি বড় করে, কিন্তু তুমি জেনে রাখো এইটাকে বলে পিউবিস সিমফাইসিস। তোমরা আকাশ থেকে পড়তে পারো ভাইয়া এটা কি, কিন্তু এই যে শব্দটা শুনলা, কোনো না কোনো সময় এটা কাজে লাগবে, হয়তোবা এই চ্যাপ্টারের পরবর্তীতে এটা কাজে লাগবে। তাহলে কয়টা জায়গায় শ্বেততন্তুময় পাওয়া যায়? পিউবিস সিমফাইসিসে, পিউবিস সিমফাইসিস, এই জিনিসটার নামই পিউবিস সিমফাইসিস, এই জায়গাটাকে বলা হয় পিউবিস। তাহলে এইটার মধ্যেও শ্বেততন্তুময় থাকে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা বল্টুর ছবি থেকে পাওয়া যাবে না, এটার জন্য আমাদেরকে গুগলের সাহায্য নিতে হবে। জাস্ট গুগলের একটা ছবি দেখলে আজীবনের জন্য
আজীবনের জন্য মনে থাকবে তোমার। তুমি জাস্ট এইটা যদি দেখো, এটা কিন্তু ভয়ঙ্কর, ঠিক আছে? এটা কিন্তু এটা কিন্তু ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর মানে একদম ভয়ঙ্কর, মানে একদম ভয়ঙ্কর, ঠিক আছে? মানে কেন ভয়ঙ্কর, এটা এত গুরুত্বপূর্ণ। ওই যে বললাম যে মিনিমাম 10,000 জনের শরীরে এটা থাকে। 35,000 বাচ্চা এখানে ভর্তি আছো, কারো না কারো পরিবারে এই রোগটা আছে। হ্যাঁ, এইরকম তো ঠিক আছে, কিন্তু এখন যেটা বলবো, এই যে দেখো, এই ছবিটার দিকে তাকাও। এই যে দেখো আমাদের যে হিউমেরাস, এই যে আমাদের হাত, আমাদের হিউমেরাস, এই যে দেখো হিউমেরাসের মাথায় একটা ক্যাপ পরানো আছে, দেখতে পাচ্ছ একটা ক্যাপ? এই যে একটা ক্যাপ পরানো দেখতে পাচ্ছ, এটা তো হাড্ডিটার মাথাটাকে স্মুথ করার জন্য একটা ক্যাপ পরানো আছে। এই যে ক্যাপ পরানো, এই ক্যাপ পরানো এই তরুণাস্থির নাম হলো ক্যালসিফাইড তরুণাস্থি। এখানে শুধু বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে, এটার নাম ক্যালসিফাইড তরুণাস্থি। এটার নাম হলো ক্যালসিফাইড তরুণাস্থি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে হিউমেরাস এবং ফিমারের মাথায় কোন ধরনের তরুণাস্থি থাকে, দেখো ক্যালসিফাইড তরুণাস্থি আমরা মনে রাখতে পারবো কিনা। এবং ক্যালসিফাইড তরুণাস্থি এত গুরুত্বপূর্ণ, তোমার ক্যালসিফাইড তরুণাস্থি এত গুরুত্বপূর্ণ, তো এইটা যদি কোনো কারণে ক্ষয়ে যায় প্রচন্ড ব্যথা হবে, প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা হবে। তোমরা যারা ফেসবুকে ক্লাস করছো না, তোমরা তাহলে ইউটিউবে চলে আসতে পারো, লিঙ্কটা একটু সবাইকে দিয়ে দাও, লিঙ্কটা একটু সবাইকে দিয়ে দাও। এই তরুণাস্থি যদি ক্ষয়ে যায় প্রচন্ড প্রচন্ড ব্যথা হয়, বয়স হয়ে গেলে এইটা আস্তে আস্তে বয়স হয়ে গেলে এই ক্যালসিয়াম যদি ক্ষয়ে যায়, জয়েন্টে জয়েন্টে প্রচন্ড ব্যথা হয়, পয়েন্টে 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 জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, পয়েন্টে পয়েন্টে বিভিন্ন রকম ব্যথা হতে পারে। তো হিউমেরাস এবং ফিমারের মাথায় পরীক্ষা প্রশ্ন আসবে, হিউমেরাস ফিমারের মাথায় কোন তরুণাস্থি থাকে? হিউমেরাস ফিমারের মাথায় ক্যালসিফাইড তরুণাস্থি থাকে। তাহলে চলো, ইউটিউবে পোলাপান বলতেছে ইউটিউবে খুব শান্তি আর শান্তি, ইউটিউবে বকবক করতে হচ্ছে না, ঠিক আছে ফাইন। তাহলে আমরা আরেকবার রিভাইজ করি, চলো 10 সেকেন্ডে রিভাইজ। রেডি, 1 2 3, ছবির দিকে তাকাও। ক্যালসিফাইড দেখতে কেমন? ক্যালসিফাইডের মধ্যে দেখালে এরকম ক্যালসিয়াম কার্বনেট থাকবে, অন্য কিছু নেই, ডট ডটও নাই। ছবিগুলোর দিকে ভালো করে তাকাও, দেখো যেটা স্বচ্ছ সেটার মধ্যে এরকম ডট 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 দেওয়া থাকবে, কোনো কোনো সুতা দেওয়া থাকবে না। যেটা পিততন্তুময়, একটা করে সুতা, সিঙ্গেল সুতা। যেটা শ্বেততন্তুময়, শ্বেততন্তুগুলো একটা বান্ডেল বান্ডেল করে থাকবে, এই যে দেখো বান্ডেল বান্ডেল করে, বান্ডেল বান্ডেল। আর যেটা ক্যালসিফাইড সেটার মধ্যে কোনো বান্ডেল বান্ডেল থাকবে না। তো দেখি কার কতটুকু পড়া হলো। এখান থেকে এমসিকিউ আসবেই, 100% এমসিকিউ আসবে, এখান থেকে এমসিকিউ আসবে, এটা তোমার সিকিউ এর জন্য লাগবে, দিস ইজ মাস্ট। এইটা না না পারলে হবেই না, এটা তোমাকে পারতেই হবে। তো দেখো তো তরুণাস্থির এইটা বলো, এই যে দেখো তো, এইটা আমরা অলরেডি পড়ে ফেললাম। প্রান্তভাগে কোন ধরনের তরুণাস্থি থাকে? প্রান্তভাগে কোন ধরনের তরুণাস্থি থাকে? বলে ফেলো, চিন্তা করে বলে ফেলো, এটা ভুল করবা না। পাখির শ্বাস, নাকের শ্বাস স্বচ্ছ, প্রান্তভাগে তাহলে কোন তরুণাস্থি থাকে? উত্তর হলো হায়ালিন তরুণাস্থি। হায়ালিন বা স্বচ্ছ, পরীক্ষায় আসবে। ভেরি গুড, যারা এটা নিজ যোগ্যতায় পারলা, ফ্যান্টাস্টিক। পরের প্রশ্ন আসো, শ্বাসনালীতে, দ্রুত উত্তর দাও, কোন ধরনের তরুণাস্থি দেখা যায় শ্বাসনালীতে? প্রত্যেকটাতে 10 সেকেন্ড করে, প্রত্যেকটাতে 5 সেকেন্ড করে সময়, বেশি সময় দেওয়ার টাইম নাই, বেশি সময় দেওয়ার টাইম নাই। আচ্ছা, তোমাদের ক্লাস একটু স্পেসড হবে, তোমাদের ক্লাস একটু স্পেস পাওয়া যাবে, কারণ তোমাদের পরীক্ষা একটু বোধহয় পিছিয়ে যাচ্ছে, হালকা একটু পিছিয়ে যেতে পারে, সেজন্য ক্লাসে হালকা একটু স্পেস দেওয়া যেতে পারে। তাহলে এটা উত্তর হয়ে গেল, এটার উত্তর হায়ালিন। ভেরি গুড, তাহলে এটার উত্তর হায়ালিন, সাবাস, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এবার দেখো তো, দুইটা কশেরুকার মধ্যবর্তী স্থানে
কোন তরুণাস্থিটা পাওয়া যায়? এটা আসবেই, বাপরে বাপ, হায়ালিন, শ্বেততন্তুময়, স্থিতিস্থাপক চুনময়, এটা আসবে মানে আসবেই। দিস ইজ এ মাস্ট, ভেরি ইম্পর্টেন্ট। ফ্যান্টাস্টিক, তাহলে শ্বেততন্তুময়, খুবই সুন্দর। তাহলে একই রকম প্রশ্ন, স্বচ্ছ তরুণাস্থি নিচের কোথায় পাওয়া যায়? তোমাকে বুদ্ধি করে বলতে হবে। দেখো তো, বহিকর্ণ মানে ইয়ার, আলজিওবা মানে এপিগ্লটিস, যদিও ঠিক না, এটা ভুল দেওয়া আছে, উপজিওবা হবে, তারপরও আলজিওবাতে তো এটা পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? ফ্যান্টাস্টিক, ভেরি গুড, ভেরি গুড। তাহলে উত্তর হলো ষড়যন্ত্রে পাওয়া যায়। সাবাস সাবাস সাবাস, ঠিক আছে। তাহলে নাকে এবং শ্বাসনালীতে একই প্রশ্ন, হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেট, যেটা হলো ক্যালসিফাইড তরুণাস্থি, ক্যালসিফাইড তরুণাস্থিতে ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে। এই তো আমরা পড়ে ফেললাম। কোনটাতে? তন্তুবিহীন তরুণাস্থি। এইটা দেখি ভালো করে, দেখি কাকে বলতে পারবে। লেটস হ্যাভ আ লুক। তন্তুবিহীন তরুণাস্থি, তন্তুবিহীন তরুণাস্থি, আচ্ছা, তন্তুবিহীন তো এখানে, বলো এইটার কি উত্তর হবে? শব্দটা এখানে, এটার উত্তরটা আমি বলে দিচ্ছি। এইটার উত্তর, এইটার উত্তরটা আগে দাও। তন্তুবিহীন বলতে কি বোঝানো হয়? তন্তুবিহীন বলতে, যদিও ক্যালসিফাইড তরুণাস্থিরও তন্তু থাকে না, কিন্তু বইয়ে ক্যালসিফাইডেও কি তন্তু থাকে না, তাই না? ক্যালসিফাইডের ছবির মধ্যে তুমি তন্তু পাবা না, কিন্তু বইয়ে তন্তুবিহীন শব্দটা দ্বারা স্বচ্ছ তরুণাস্থিকেই বোঝানো হয়। তাহলে তন্তুবিহীন বলতে স্বচ্ছ, তার মানে ষড়যন্ত্র। এই যে তাকায় দেখো, এইগুলার, এই তরুণাস্থিগুলা হলো তন্তুবিহীন তরুণাস্থি। তাহলে এই টপিক থেকে তোমার এমসিকিউ যে আসবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, তোমার সন্দেহ থাকতে পারে। তাহলে ক্যালসিফাই তরুণাস্থি কোথায় পাওয়া যায়? একই টপিক থেকে হেড অফ দ্য হিউমেরাসে পাওয়া যায়। দ্যাটস ফাইন, হিউমেরাসের মস্তকে, ইনশাআল্লাহ, ভেরি গুড। তাহলে এই টপিকটা থেকে আমাদের প্রশ্ন, আমরা তরুণাস্থি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। এখন তরুণাস্থির এখান থেকে 100% এমসিকিউ আসবে। আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি যে এইচএসসি পরীক্ষায় অংশ নিবা, সেই এইচএসসি পরীক্ষায় এই টপিক থেকে কোনো না কোনো বোর্ডে এমসিকিউ আসবেই। আজকে আমরা একটা দারুণ এমসিকিউ, একটা দারুণ এমসিকিউ শিখে গেলাম এই টপিকের। এখন তোমাকে প্রশ্ন করবে, এই অস্থি আর তরুণাস্থির মধ্যে কি পার্থক্য? এইটা একটা পরীক্ষায় আসবে। তুমি এতদিন অস্থি পড়েছো, তুমি এতদিন তরুণাস্থি পড়েছো, এটার মধ্যে কি পার্থক্য? আমরা তো এগুলোর গঠন পড়িনি, আমরা আগে পার্থক্যটা পড়বো, তারপরে আমরা গঠনের মধ্যে ঢুকবো। তাহলে আমাদের এখনকার প্রথম পড়া হলো অস্থি আর তরুণাস্থির মধ্যে পার্থক্য কি, সেই পার্থক্যটা আমরা পড়বো। এবং ওই পার্থক্য পড়ার সময় আমরা কিছু শব্দ পাবো, সেই শব্দগুলো আমরা পড়ে ফেললেই এই টপিকটা ক্লিয়ার হয়ে গেল। আমাদের বর্তমান পড়া, অস্থির সাথে তরুণাস্থির কি পার্থক্য। দেখো, এগুলা কেউ মুখস্থ করবা না, তোমাকে কেউ প্রশ্ন করতে পারে, তোমাকে কেউ প্রশ্ন করতে পারে, এই তুই আমাকে একটু বুঝায় বলতো অস্থি আর তরুণাস্থির মধ্যে কি পার্থক্য। তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে ওকে ম্যাথ মুখস্থ করে বুঝাও তাহলে তো বিপদ। একইভাবে তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে তুমি যদি ওকে বায়োলজিও মুখস্থ করে বুঝাও তাহলে তো বিপদ। তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো এক নাম্বার কথা, দেখো তো, এই বইয়ের মধ্যেও দেওয়া, আমাদের কম্পেক্ট বুকেও দেওয়া আছে অস্থি এবং তরুণাস্থির মধ্যে কি পার্থক্য। সবার আগে দেখো তো এদের কাজ কি, অস্থির কাজ কি। দেখো তো, আমরা জানি আমাদের দেহের কাঠামো তৈরি করা, দেহটাকে নির্দিষ্ট আকৃতি দান করা, আমাদের সবকিছু। দেখো, এইটা আমাদের মস্তিষ্ককে সুরক্ষা দেয়। এবং অস্থির মধ্যে ইরাইথ্রোপয়েটিন হরমোন উৎপন্ন হয়, যেটা আমাদের অস্থি মজ্জার ভিতরে, বৃক্কের মধ্যে যে ইরাইথ্রোপয়েটিন হরমোন, সেটা অস্থি মজ্জার ভিতরে রক্তকণিকা তৈরি করে। আমাদের সকল রক্ত তো হাড্ডি থেকেই তৈরি হয়। তোমার বডিতে যে রক্তগুলো কোথা থেকে আসে? অস্থি থেকে আসে। ঠিক আছে, আমি বায়োলজি বুঝে পড়ি আর ম্যাথ মুখস্থ করি। একজন বলেছে অস্থি আমাদের কাঠামোটা তৈরি করে, কিন্তু তরুণাস্থি কি করে? দেখো, তরুণাস্থি দেহের, তরুণাস্থির কাজ একদম আলাদা। তুমি একটু তাকায় দেখো, তরুণাস্থির কাজ কিন্তু অস্থির কাজের তুলনায় একদম আলাদা। তরুণাস্থি যে শরীরের বিভিন্ন জায়গার আকৃতি দান করে, যেমন আমাদের কান গঠন করে, হাড্ডিগুলোকে একে অপরের সাথে যুক্ত করে। দেখো, স্থিতিস্থাপক করায় সহায়তা করে, দুইটা হাড্ডিকে সংযোগ করতে সাহায্য করে। দেখো, তরুণাস্থিটা মূলত সাপোর্টিং, তরুণাস্থি কিন্তু অস্থিকে কি করে? অস্থিকে সাপোর্ট দেয়।
এই কাজের দিক দিয়ে একটা বড় পার্থক্য। আচ্ছা, এইবার আমরা এখানে যে পয়েন্টগুলা পড়বো, এই পয়েন্টগুলো আমাদেরকে এখন শিখতে হবে, পরীক্ষায় কিন্তু ওই পয়েন্টগুলাই আসবে। দেখো তো তরুণাস্থি কোথায় কোথায় থাকে, এটা তোমাকে এখন মুখস্থ করে বলতে হবে না, তুমি এটা এমনিই বলতে পারবা। আর তুমি বলবা যে মানুষের শরীরে 206টা হাড় থাকে। অস্থি তরুণাস্থির মধ্যে কি পার্থক্য খেয়াল করো। তোমরা যখন গরুর মাংস খাও বা ছাগলের মাংস খাও, বড় বড় হাড্ডিগুলা কিন্তু চাবানো যায় না, কিন্তু যেগুলোকে আমরা বলি কুড়মুড়ি, যেগুলো কুরকুর করে খেয়ে ফেলা যায়, সেগুলাকেই বলা হয় তরুণাস্থি। তাহলে তরুণাস্থিগুলা কি? তরুণাস্থিগুলা হলো অকঠিন, খুব একটা কঠিন না, নমনীয় মানে নরম, স্থিতিস্থাপক, এই যে এক জায়গায় ইলাস্টিক, ঠিক আছে। কিন্তু হাড্ডি কি নরম? হাড্ডি কি নরম? হাড্ডি কি সহজে ভাঙা যায়? তাহলে হাড্ডি কি কঠিন, নমনীয় না, হাড্ডি অনমনীয়, হাড্ডি অস্থিতিস্থাপক। ঠিক আছে, বুঝতে পারলাম? ঠিক আছে, তরুণাস্থিগুলা কি স্থিতিস্থাপক, এই যে কান তার প্রমাণ, হাড্ডি অস্থিতিস্থাপক, এই যে এইটা তার প্রমাণ। এরপর এই যে কয়েকটা পয়েন্ট, এই কয়েকটা পয়েন্ট এখন আমরা সবাই মিলে পড়ে ফেলবো। পয়েন্ট নাম্বার 5, 6, 7, 8, এইটা থেকে একটা সিকিউ আসবে। ওই সিকিউটা পড়লে তোমার এই সিকিউটা হয়ে গেল। সবাই বইয়ের মধ্যে লিখে রাখো, সিকিউ আসবে, সবাই বইয়ের মধ্যে এটা লিখে রাখো, এইটা সিকিউ আসবে। একটা অস্থি দেখতে কেমন, একটা তরুণাস্থি দেখতে কেমন, ঠিক আছে। গাজী আজমল স্যার কি ভয়ানক বই লিখেছেন। ওকে, সো অনেকের ওখানে নেট প্রবলেম হচ্ছে, ফাইন। তো আমরা এই 5, 6, 7, 8 এখন বুঝে ফেলবো। অনেকেই দেখো একটা হাড্ডি কিভাবে গঠিত হয়, প্রিয় ভাই ও বোনেরা তুমি দেখো তো, এই যে দেখো এইটা একটা দেয়াল। তোমাকে যদি বলে এই ঘরটা কিভাবে গঠিত হয়েছে, এই যে দেখো একটা দেয়াল তৈরি হয় এরকম অনেকগুলো ইট দিয়ে, ইটের আমরা এইটাকে বলবো এক একটা একক। ভালো করে তাকাও, এইটা একটা একক, এইটা এই ঘরটার একটা একক, এইটা এই ঘরটার একটা একক। ঠিক তেমনি হাড্ডির কি এরকম কোনো একক আছে? তোমাকে প্রশ্ন করবে অস্থির এরকম কোনো একক আছে কিনা, তোমাকে এই প্রশ্নটা করা হবে। তোমার উত্তর হবে হ্যাঁ আছে, হাড্ডিরও এরকম একটা একক আছে। তুমি বলবে হ্যাঁ মানে হাড্ডিরও একক আছে। তুমি এই এককটার নাম সবাই কমেন্ট করবা, হাড্ডির এককের নাম হ্যাঁ দিয়েই, হ্যাঁ আছে। তুমি বলবা হেভারশিয়ান তন্ত্র। হাড্ডির এককের নাম কি? হেভারশিয়ান তন্ত্র। সবাই নামটা কমেন্ট করো, সবাই, প্রত্যেকে। এইটাও সিকিউতে আসবে, হেভারশিয়ান তন্ত্র। আমাদের দেয়ালের যেমন একক হলো ইট, তেমনি হাড্ডির এককের নাম সবাই লিখে রাখো, হাড়ের একক, হাড়ের গঠনগত এককের নাম, হাড়ের এককের নাম হাড়ের এককের নাম কি? হাড়ের এককের নাম কি? হেভারশিয়ান তন্ত্র। শব্দটার দিকে তাকাতে হবে, হাড়ের এককের নাম হেভারশিয়ান তন্ত্র। ভাইয়া হেভারশিয়ান তন্ত্র জিনিসটা কি? হেভারশিয়ান তন্ত্র কি জিনিস? এই যে একটা ছবি দেখলেই হবে, কিন্তু জিনিসটা কিন্তু যারা বুঝবে না এটা জীবনও লিখতে পারবে না, যারা বুঝবে তাদের কাছে ব্যাপারটা একদম ইজি, একদম ইজি। আচ্ছা ঠিক আছে, তো তুমি সবার আগে এই হাড্ডিটার দিকে তাকাও, সবার আগে বোঝার চেষ্টা করো এটা কিভাবে তৈরি হয়। তো এই যে আমাদের একটা হাড্ডি, ঠিক আছে, ভালো করে দেখো, এই হাড্ডির বাইরের এই এলাকাটা, এই যে হাড্ডির বাইরের দেখো ভেতরেরটা একটু ফাঁকা ফাঁকা, ভেতরে যে ফাঁকা এটাকে বলে মজ্জা। এই মজ্জার মধ্যেও কিছু হাড্ডি আছে, দেখো মজ্জার উপরে কিছু হাড্ডি আছে, এটাও কিন্তু হাড্ডি, এই যে এইটাও কিন্তু হাড্ডি। এই হাড্ডিটাকে বলে স্পঞ্জি অস্থি। শব্দগুলোর দিকে তাকাও, এগুলো প্রত্যেকটাই বুঝতে হবে। হাড্ডি দুই রকম, স্পঞ্জি অস্থি, আর এই অংশটুকু এই যে এটার নাম নিরেট অস্থি। হাড্ডির দুইটা অংশ, হাড্ডির ভেতরে যে ফাঁকা জায়গাটা এটার নাম মজ্জা, মজ্জার বাইরের দিকে যে সাদা সাদা অংশটা, শক্ত অংশটা, এটার নাম নিরেট অস্থি। নিরেট অস্থির ভেতরের দিকে, মজ্জার উপরের দিকে দেখো এই অস্থিটা, এটার নাম স্পঞ্জি অস্থি। শব্দ তিনটার দিকে তাকাও,
মজ্জা প্রত্যেকটাই লিখতে হবে, নিরেট অস্থি, স্পঞ্জি অস্থি, প্রত্যেকটা কথা জানতে হবে। স্পঞ্জি অস্থি। আরো একটা ছবি দেখো, তাহলে হয়তোবা ক্লিয়ারলি বুঝলেও বুঝতে পারো। এইটা 3D মডেল দেওয়া, এই সুন্দর ছবিটা দেখলে তোমার একদম ক্লিয়ার কাট আইডিয়া হবে। দারুণ। এই যে তাকায় দেখো, এইটা দেখলে বুঝতে পারবা ভেতরের এই যে যেটা আমরা মাংস খাওয়ার সময় করে টেনে খাই, করে টেনে খাই, ওই জিনিসটার নাম হলো মজ্জা। তোমরা মাংস খাওয়ার সময় ভেতরের নল্লিটা যে টেনে খাও, ওটাকে কি বলে? ওটাকে কি দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে? কি দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে? খাসির মাংস বলো। এই যে দেখো, এই যে টেনে নিল, এই সালা, মনে হচ্ছে সেই ও খালি নাল্লি গুলো টেনে নিচ্ছে। ভেতরের যেই জিনিসটা টেনে নিল, এই যে ভেতরের যেই জিনিসটা ও টেনে নিচ্ছে, আরে কোথায় নিয়ে গেলি? এই জিনিসটার নামই হলো, এটার নাম হলো মজ্জা। ভেরি গুড। তাহলে ভেরি গুড, ও মজ্জাটাকে কি করতেছে? আই সালা, ও তো প্রো, পুরা একদম প্রো হিসেবে টেনে নিচ্ছে, জাস্ট সেই মজা পাচ্ছে ও। তো যাই হোক, ও ভালো, ও খেতে থাকুক। তাহলে ভেতরের এই জিনিসটার নাম কি? এটার নাম হলো মজ্জা। বাইরের এই হাড্ডিটার নাম কি? এই হাড্ডিটার নাম নিরেট অস্থি। এই হাড্ডির নাম হলো নিরেট অস্থি। আচ্ছা ফাইন, এই হাড্ডির নাম নিরেট অস্থি। নিরেট অস্থির উপরের দিকে এই যে দেখো, যেই হাড্ডিটা দেখো এরকম, এই যে ছিদ্র ছিদ্র ছিদ্র, এটার নাম স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থি। তাহলে অস্থি কয় প্রকার? অস্থি দুই প্রকার। যেটার মধ্যে কোনো ছিদ্র ছিদ্র নাই সেটাকে বলে নিরেট অস্থি। যেটার মধ্যে এরকম ছিদ্র ছিদ্র বাতাস যুক্ত থাকে সেটাকে বলে স্পঞ্জি অস্থি। নিরেট অস্থির ভেতরের দিকে যা থাকে এটার নাম হলো মজ্জা। ঠিক আছে, কি দারুণ, কথাটাকে বুঝতে পারলাম? স্পঞ্জি অস্থি দেখতে কেমন? এই যে তাকায় দেখো, স্পঞ্জি অস্থিটা এরকম ছিদ্র ছিদ্র ছিদ্র, এটা হলো স্পঞ্জি অস্থি। কথা ক্লিয়ার? এখন আমাদেরকে জানতে হবে এই হেভারসিয়ান তন্ত্র মূলত কোথায় থাকে। হেভারসিয়ান তন্ত্র মূলত নিরেট অস্থিতে থাকে। নিরেট অস্থি, হেভারসিয়ান তন্ত্র থাকে মূলত এই নিরেট অংশটুকুর ভেতরে। এই যে এই জায়গাটুকুর ভেতরে থাকে হেভারসিয়ান তন্ত্র। অনেকেই এই সিম্পল জিনিসটাই বুঝে না, অনেকে এগুলো মুখস্থ করে, ওরা একদম বোকা। যারা এগুলো না বুঝে মুখস্থ করে তারা একদম বোকা। এখন তুমি নিরেট অস্থির গঠনটা একবার দেখলেই বুঝতে পারবা। এইটা তোমাকে আর কেউ আটকাতে পারবে বলে মনে হয় না। ইজিলি পারার কথা। ওকে, দেখো মাইক্রোস্কোপে এই যে দেখো, এই নিরেট অস্থিটুকুকে আমরা এই জায়গায় বড় করে দেখাচ্ছি। এই যে তাকাও, এইটাকে আমরা এইখানে বড় করে দেখাচ্ছি। বড় করে দেখানোর সময় তুমি দেখো, এইটা একটা হেভারসিয়ান তন্ত্র, এইটা একটা কই গেল রে, এইটা একটা হেভারসিয়ান তন্ত্র, এইটা একটা হেভারসিয়ান তন্ত্র, এইটা একটা হেভারসিয়ান তন্ত্র, এইটা একটা হেভারসিয়ান তন্ত্র। এখানে 4টা হেভারসিয়ান তন্ত্র তুমি দেখতে পাচ্ছ, 4টা হেভারসিয়ান। বলো ভাই এগুলো কি? কিছুই তো বুঝি না। বুঝবা, আগে বোঝার চেষ্টা করো যে একটা হেভারসিয়ান তন্ত্র দেখতে কেমন। তাহলে এইটুকু একটা, এইটুকু একটা, এইটুকু একটা, এইটুকু একটা, এটা কিন্তু আসবে পরীক্ষায়, সিকিউ আসবেই। এইটা তো সাইড থেকে দেখলা, এবার আমরা উপর থেকে দেখব। উপর থেকে দেখলে জিনিসটা কেমন দেখাবে? উপর থেকে দেখলে জিনিসটা এমন দেখাবে। দিস ইজ বিউটিফুল। সাইড থেকে দেখলে এমন, উপর থেকে দেখলে এই জিনিসটাকে দেখাবে এমন। এইটা তুমি বর্ণনা করতে পারবা না, এইটা কোনো ব্যাপার হলো? এই জিনিসটা আঁকা কোনো ব্যাপার হলো? ভালো করে তাকাও তো, এইটা ছবি আঁকা কোনো ব্যাপার? দেখো, মাঝ বরাবর একটা নীল একটা লাল, লালটা হলো ধমনী, মাঝ বরাবর একটা ধমনী আর একটা শিরা থাকে। তার চারপাশে এইটা একটা স্তর, এইটা একটা স্তর, এইটা একটা স্তর, এইটা একটা স্তর। এই যে চারপাশের স্তরগুলা, এই স্তরগুলাকে বলে ল্যামেলি। কি বলে এগুলাকে? ল্যামেলি। তাহলে তুমি বলবা ভেতরের দিকে একটা ধমনী থাকে, একটা শিরা থাকে, ওই চারপাশে স্তরগুলা থাকে, এগুলাকে বলে ল্যামেলি। ওই ল্যামেলির মধ্যে
এইরকম মাকড়সার মতো, তাকায় দেখো, এই মাকড়সার মতো যে কোষগুলা থাকে সেগুলার নাম অস্টিওসাইট। পড়া শেষ, 3টা লাইন, অস্টিওসাইট। যারা আরেকটু ভালো তারা বলবে যে এই অস্টিওসাইট গুলাকে তুমি যদি আরেকটু বড় করে ছবিটার দিকে তাকাও, দেখবা অস্টিওসাইটের চারপাশে আরেকটা আবরণ দেওয়া আছে। ভালো করে তাকাও যে চারপাশে একটা আবরণ দেওয়া, চারপাশে একটা আবরণ দেওয়া আছে। দেখো হলুদ কালারের অস্টিওসাইটের বাইরের দিকে একটা নীল কালারের আবরণ দেওয়া। এই নীল কালারের আবরণটাকে আমরা বলবো ল্যাকুনা। তাহলে অস্টিওসাইট গুলো ল্যাকুনা নামক ব্যাগের ভিতরে থাকে। যদি এইটা হয় ল্যাকুনা, তাহলে এইটা হলো অস্টিওসাইট। তার মানে ওই অস্টিওসাইট আর ল্যাকুনার ভিতরে থাকে অস্টিওসাইট। পড়া শেষ হয়ে গেল। তোমাকে যদি কেউ হেভার্সিয়ান তন্ত্রের গঠন বর্ণনা করতে বলে, যার মাথায় একটু বুদ্ধি আছে সেটা একদম এক ধাপে 4টা লাইন লিখে ফেলবে। এই যে ভেতরের দিকে একটা ধমনী থাকে, ভেতরের দিকে একটা ধমনী থাকে, ধমনীর দেয়ালটা একটু মোটা, আর একটা শিরা থাকে, শিরার দেয়ালটা পাতলা। শেষ। এইটার চারদিকে কি থাকে? একদম ইজি, একদম ইজি, একদম ইজি পড়া। এটা চারদিকে থাকে এই যে এইরকম স্তর, এটা চারদিকে থাকে এইরকম স্তর। এই স্তরগুলোকে বলে ল্যামেলি, এই স্তরগুলোকে বলে ল্যামেলি। শেষ। এই ল্যামেলিতে, ল্যামেলি, এই ল্যামেলিতে যে কোষগুলো থাকে মাকড়সার মতো, এই মাকড়সার মতো কোষগুলোর নাম অস্টিওসাইট। দাঁড়াও, একটা কোষকেই সব জায়গায় বসাই দেই, তাহলে আর প্যারা খেতে হবে না। ধরো এই হলো অস্টিওসাইট, তুমি সব জায়গায় বসায় দাও, 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 সব জায়গায় বসায় দাও। ডান, এই হয়ে গেল অস্টিওসাইট। দেখতে পাচ্ছ? এই অস্টিওসাইট গুলা থেকে তুমি কিছু দাড়িমোজ বের করে দাও। এই যে অস্টিওসাইট থেকে পাশের অস্টিওসাইটে যোগাযোগ করার, পাশের অস্টিওসাইটের সাথে যোগাযোগ করার জন্য বেশ কিছু এই রকম প্রবৃদ্ধি বের হয়, বেশ কিছু উপাংশ বের হয়। এইগুলাকে আমরা বলি ক্যানালিকুলি। ক্যানালিকুলি। এই সবুজ জিনিসগুলোর নাম কি? ক্যানেল, ক্যানালিকুলি। এই সবুজ জিনিসগুলোর নাম হলো ক্যানালিকুলি। এই 4টা কথা মনে রাখবেন, এই 4টি কথা বা 5টা কথাও মনে রাখতে পারো। 1, হেভার্সিয়ান তন্ত্রের কেন্দ্রে কেন্দ্রীয় নালিকা থাকে। হেভার্সিয়ান তন্ত্রের কেন্দ্রে কেন্দ্রীয় নালিকা থাকে, যার মধ্যে থাকে একটা ধমনী এবং একটা শিরা। এর চারপাশে যে স্তরগুলো থাকে সেগুলোকে বলে ল্যামেলি। এই ল্যামেলির মধ্যে থাকে অস্টিওসাইট, এই ল্যামেলির মধ্যে থাকে অস্টিওসাইট। এইগুলোর নাম কি? এইগুলোর নাম হলো অস্টিওসাইট। এই অস্টিওসাইট গুলো কিসের মধ্যে আবদ্ধ থাকে? ল্যাকুনার মধ্যে আবদ্ধ থাকে। প্রত্যেকটা অস্টিওসাইট পাশের সাথে যোগাযোগ করার জন্য তাদের যা থাকে তার নাম ক্যানালিকুলি। দেখো তো আমরা পুরাটাই পড়ে ফেলতে পারলাম কিনা, কে কে জিনিসটা বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলা কিনা। বইয়ের মধ্যে এই পড়াটা দেওয়া আছে, এটা আমরা পুরাটাই পড়ে ফেলতে পেরেছি। ছবির দিকে তাকাও। এই যে ছবিটা দেখো আমরা পড়ে ফেলেছি। ওখানে একটা স্নায়ুর ছবিও দিয়ে দিতে হবে, এইখানে একটা স্নায়ু দিয়ে দিবা। স্নায়ুগুলো সাধারণত হলুদ কালারে আঁকি, তুমি জাস্ট এইভাবে দিয়ে দিবা। তাহলে এটা ধমনী, এটা শিরা, এটা স্নায়ু। দেখো, উই আর ডান। প্রত্যেকটা পয়েন্ট পড়া হয়ে গেছে। যাদের মাথায় বুদ্ধি আছে তাকায় দেখো তো, হয়ে গেল। নিরেটস্থি, এই যে নিরেটস্থি, নিরেটস্থির ম্যাট্রিক্সে কতগুলি স্তর থাকে? স্তরগুলাকে ল্যামেলি বলে। এই ল্যামেলির ভিতরে একটা নালী থাকে, এটার নাম হেভার্সিয়ান নালী। হেভার্সিয়ান নালী, পুরা জিনিসটাকে একসাথে বলে হেভার্সিয়ান তন্ত্র বা অস্টিয়ন। এই ল্যামেলির মধ্যে অনেকগুলো ল্যাকুনা থাকে। এই ল্যাকুনার ভিতরে অবস্থান করে অস্থিকোষ। এই যে অস্থিকোষ বা অস্টিওসাইট ল্যাকুনার ভিতরে অবস্থান করে। প্রত্যেকটা অস্থিকোষ থেকে যা বের হয় তার নাম ক্যানালিকুলি, তার নাম হলো ক্যানালিকুলি। এবং অস্থিকোষগুলো যে পাশাপাশি যুক্ত থাকে এটাকে বলে ভকম্যানস ক্যানেল। আচ্ছা, এইটা কি ভাইয়া? এইটা তো বুঝলাম না। এই ছবি অলরেডি তোমাকে দেখানো হয়েছে। তাহলে দেখো তো, এইটা একটা হেভার্সিয়ান তন্ত্র, এইটা একটা হেভার্সিয়ান তন্ত্র, পাশাপাশি দুইটা হেভার্সিয়ান তন্ত্র যেই নালী দিয়ে যুক্ত থাকে ওই নালীটার নাম ভকম্যানস ক্যানেল। এই যে
এটার নাম ভকম্যানস ক্যানেল। ভকম্যানস ক্যানেল, এটার নাম ভকম্যানস ক্যানেল। 5টা লাইন কে লিখতে পারবে? কে কে 5টা লাইন লিখতে পারবা? এই 5টা লাইন কে লিখতে পারবা? পারা যাবে কিনা? ভাইয়া পরীক্ষায় এই সিকিউটা আসবে। দেখো এই সিকিউটা যে আসবে, কিভাবে আসবে পরীক্ষায় তাকায় দেখো। 3-এর ঘ নাম্বার প্রশ্ন আমরা বের করব। এই সিকিউ তুমি 100% পেতে যাচ্ছ। 3-এর ঘ মাস্ট টু নো। বাপরে বাপ, এই যে 3-এর ঘ, এই যে তাকাও প্রশ্ন আসবে কিভাবে। 3-3-3, এই যে দেখো, বাস্কেটবল খেলার সময় তাহমিদ গুরুতর আহত হয়, ডাক্তার দেখে বললেন তাহমিদের কাঁধের স্থানচ্যুতি হয়েছে। এগুলো তো একজন ডাক্তারেরই তোমাকে পড়ানোর কথা, তোমাদেরকে একজন ডাক্তারই এটা পড়াচ্ছে। তো ঘ নাম্বার প্রশ্ন, অস্থি অসংখ্য হেবার্সিয়ান তন্ত্রের সমন্বয়ে গঠিত, তোমার মতামত দাও। দেখো এই প্রশ্ন আসবে, এই যে হেবার্সিয়ান তন্ত্র, এই 5টা লাইন যে লিখবে এবং যে ছবিটা এঁকে ফেলবে, দ্যাট ইজ মোর দেন এনাফ। এই 5টা লাইন লিখবে এবং যে এই ছবিটা আঁকবে, সে 100% ফুল মার্ক পেয়ে গেল। ঠিক আছে, পারবো কিনা সবাই? কিরে এতক্ষণ ধরে নামাচ্ছি, নামতেছে না কেন? ওকে ওকে ওকে, ছবি গেল কোথায়? কোথায় গেল ছবি? পারবো ইনশাল্লাহ। ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তো পারা যাবে ইনশাল্লাহ। ছবির দিকে তাকাও, একটা এই ছবিটা আঁকলেই হবে, নিরেট অস্থিতে পাওয়া যায়। তাহলে দেখি তো, এইটা থেকে যদি এমসিকিউ আসে, কিরকম এমসিকিউ আসবে? এইখান থেকে যদি এমসিকিউ আসে, কিরকম এমসিকিউ আসবে? কিরকম এমসিকিউ আসবে? ওকে, দেখি এইটা বলো তো, বলো এই এমসিকিউটা উত্তর দাও দেখি। যে পারবে বুঝবো সে বাপের বেটা, আর উত্তর দিতে না পারলে বুঝবো বাপের বেটি। ভেরি গুড। তাহলে কোনটা অংশ নয়? অস্থিমজ্জা কিন্তু অংশ নয়, কারণ হেবার্সিয়ান তন্ত্র কার সাথে জড়িত? হেবার্সিয়ান তন্ত্র কার সাথে জড়িত? এটা নিরেট অস্থির সাথে জড়িত, নিরেট অস্থি। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? চলো আমরা আজকে আমরা যা যা পড়লাম, চলো আমরা 2 মিনিটে রিভিউ করি। কি কি পড়লাম আজকে আমরা, দেখি তো। আজকে আমরা যা যা পড়লাম, কতক্ষণ লাগে রিভিউ করতে? যা যা সব পড়লাম মনে, যা যা পড়লাম সব মনে পড়ে কিনা? লেটস হ্যাভ এ লুক। আমি দেখো এই যে টাইমার অন করে দিচ্ছি, সবকিছু মনে পড়ে কিনা। রেডি? ওকে ফাইন। আজকে আমরা শুরুতেই পড়লাম যে আমাদের শরীরে 4 রকমের তরুণাস্থি থাকে। কোন তরুণাস্থি কোথায় থাকে? এই যে কানের মধ্যে ইউস্টেশিয়ান নালীতে, তাই ইউস্টেশিয়ান টিউব, এবং এপিগ্লটিসে থাকে ইলাস্টিক। ক্যালসিফাইড চুনময় কোথায় থাকে? শ্বেততন্তুময় কোথায় থাকে? স্বচ্ছ কোথায় থাকে? ওই 4 রকম আগে পড়লাম। এরপর আমরা পড়লাম অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য। ওইটা পড়তে গিয়ে আমরা 2-একটা শব্দ আবিষ্কার করলাম, হেবার্সিয়ান তন্ত্র। হেবার্সিয়ান তন্ত্র পড়তে গিয়ে আমরা দেখলাম যে একটা হাড্ডি, আমাদের শরীরে 2 রকমের হাড্ডি থাকে। কি কি রকম? এই যে স্পঞ্জি অস্থি এবং নিরেট অস্থি। আমরা বললাম এই নিরেট অস্থির গঠন হলো এই যে হেবার্সিয়ান তন্ত্র। এই হেবার্সিয়ান তন্ত্রের 5টা লাইন আমরা সবাই মনে রাখতে পারবো কিনা দেখো তো। 5টা লাইন, ভেতরের দিকে হেবার্সিয়ান নালী, তার উপরের দিকে ল্যামেলি, ল্যামেলির মধ্যে ল্যাকুনা, ল্যাকুনার মধ্যে অস্থিকোষ, এবং অস্থিকোষ গুলো চারপাশে যে আবরণ ছড়ায়, চারপাশে যে এগুলোর নাম হলো ক্যানালিকুলি। এই ছবিটা আমরা সবাই আঁকতে পারবো কিনা দেখো। এইটুকু আজকে আমরা শুরু থেকে পড়েছি, যা পড়ালাম এইটুকু পারবা কিনা? কথাটা কি বুঝতে পেরেছো? পারা যাবে কিনা? তাহলে যা পড়লাম 1 মিনিটে আমরা রিভিশন করলাম। ওকে ঠিক আছে, পারবো। তাহলে এইটা একটা কি? নিরেট অস্থির গঠন। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, একটা নিরেট অস্থির গঠন বর্ণনা করো। তাকায় দেখো, নিরেট অস্থির গঠন বা কর্টিক্যাল অস্থির গঠন। আরেকটা অস্থি কি? স্পঞ্জি অস্থি। যেই অস্থিগুলা পাখির অস্থি। তুমি একটা জিনিস একটু চিন্তা করো, তুমি যখন ছাগলের মাংস খাও, বা যারা মুসলমান আছো তারা গরুর মাংস খাও, আর তুমি মুরগির মাংস খাও,
তুমি গরুর যে হাড্ডি, তোমরা আমাকে বলো তো, তোমরা নিজেরাই একটু চিন্তা করে বলো, এই যে গরুর যে বড় হাড্ডিগুলা, গরুর বড় হাড্ডি কি তুমি কামড়াইতে পারো নাকি? গরুর বড় হাড্ডি তুমি কামড়াতে পারো কিনা? না, আর মুরগির বড় হাড্ডি তুমি কামড়াইতে পারো কিনা? একটু চিন্তা করে বলো। গরু বা ছাগল, গরু বা ছাগলের বড় বড় হাড্ডিগুলা কি তুমি কামড়াতে পারো? পারো না। কিন্তু মুরগির বড় হাড্ডিগুলা তুমি কি কামড়াতে পারো? মুরগির বড় হাড্ডিগুলা তুমি কামড়াতে পারো কিনা? মুরগির বড় হাড্ডি কামড়াতে পারো কিনা? আমরা কিন্তু মুরগির বড় হাড্ডিগুলা কামড়াতে পারি। মুরগি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম, মুরগির হাড্ডিগুলো এমন ভাবে খেতে পারো, ঠিক আছে, কিন্তু গরুর হাড্ডিগুলো কামড়ানো যায় না। কারণ গরুর বড় হাড্ডিগুলো নিরেট অস্থি। মুরগিরও কিন্তু হিউমেরাস আছে, ফিমার আছে। সরি, মুরগির হিউমেরাস নাই, মুরগির শুধু ফিমার আছে। মুরগির ফিমার তুমি কিন্তু কুড়মুড় করে খেয়ে ফেলতে পারবা, কিন্তু গরুর ফিমার তুমি কুড়মুড় করে খেয়ে ফেলতে পারবা না। এর কারণ কি? কারণ গরুর যে ফিমার, সেটা হলো মূলত নিরেট অস্থি, সেটাতে মূলত নিরেট অস্থি থাকে। ওই নিরেট অস্থিটাকে আমরা কামড়াইতে পারি না। কিন্তু মুরগির যে অস্থিটা, ওই মুরগির অস্থিটা কিন্তু স্পঞ্জি অস্থি। মনে রাখতে হবে, সকল ধরনের পাখির অস্থি এমসিকিউতে আসবে। এই যে দেখো, সকল ধরনের পাখির অস্থি, পাখি, এই যে দেখো, পাখিদের সকল অস্থি, পাখি, দুনিয়াতে যত পাখি আছে, মুরগি কিন্তু একটা পাখি, এই কথা জানো তো নাকি? মুরগি কিন্তু পাখির অন্তর্ভুক্ত। তাহলে সকল প্রকার পাখিদের অস্থি এগুলা কিন্তু স্পঞ্জি অস্থি। আমাদের করটিকার অস্থি, করটিকা, তুমি কিন্তু যখন আম্মু এই যে মাথার হাড্ডি রান্না করে, সেগুলো কিন্তু আমরা কুড়মুড় করে চাবাই খাই। মনে পড়ে কিনা মিলাই দেখো। আমাদের করটিকার অস্থি, আমাদের শরীরে চ্যাপ্টা হাড়, চ্যাপ্টা মানে স্ক্যাপুলা, স্ক্যাপুলা গুলা, এগুলা কিন্তু স্পঞ্জি অস্থি। এছাড়া বড় বড় অস্থির প্রান্তভাগ, এতক্ষণ ধরে কি ছবি দেখলা? এই যে এটা একটা বড় অস্থি, এটা হলো বড় অস্থির এই যে প্রান্তভাগ, এই যে প্রান্তভাগে স্পঞ্জি অস্থি থাকে। তাহলে স্পঞ্জি অস্থি কোথায় থাকে আমরা মনে রাখবো। স্পঞ্জি অস্থি কোথায় থাকে এটাও এমসিকিউতে আসবে। স্পঞ্জি অস্থি কোথায় থাকে তুমি মনে রাখবা, পাখির পায়ে চাকা নেই, এই লাইনটা মনে রাখবা। পাখির পায়ে চাকা নেই, পাখির পায়ে চাকা নেই মানে কি? পাখির অস্থি, পা মানে প্রান্ত, চা মানে চাপা অস্থি। স্পঞ্জি অস্থির উদাহরণ, কা মানে করটিকা, পাখির পায়ে চাকা নেই। আসবে কিন্তু পরীক্ষায়, পাখির পায়ে চাকা নেই, সবাই লিখে ফেলো। পাখির সকল অস্থি সবাই লিখে নাও। যে মুরগির হাড্ডি কামড়াতে পারে না, ওর দাঁত বাঁশ দিয়ে তৈরি, একদম সত্যি। মুরগির হাড্ডি একদম খেয়ে তুসতুস করে ফেলা যায়। তাহলে পাখির পায়ে চাকা নেই, একদম সবাই এটা মার্ক করো। স্পঞ্জি অস্থি ডান, ঠিক আছে। এই তো আমাদের শরীরে এখান থেকে মূলত এমসিকিউ আসবে, যদিও এগুলো পরীক্ষায় আসবে না। এইটা আসতে পারে বায়ুপূর্ণ অস্থি। বায়ুপূর্ণ অস্থি তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমার মাথার ভেতরের ছবির দিকে দেখো, ভালো লাগবে তোমার দেখে। বায়ুপূর্ণ কেন বলা হচ্ছে তুমি বলবা যে ভাই বায়ুপূর্ণ আবার, বায়ুপূর্ণ আবার কি? এই যে দেখো, এইটা হলো তোমার মুখের এক্সরে। তোমার মুখের এক্সরে করলেও তুমি এমন দেখতে পাবা। এই যে দেখো তো, এইটা তো চোখ, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই যে এইখানে আমাদের চোখ থাকে, এটা হলো আমাদের আইবল। আইবলের ভেতরের যে ক্যাভিটি, আইবল এই জায়গায় বসানো থাকে, এই জায়গায় চোখ বসানো থাকে, কিন্তু এই জায়গাটা কি? এই যে হাড্ডিটা, এই যে ঠোঁটের ভিতরের দিকে, এই হাড্ডিটার ভেতরটা কিন্তু ফাঁপা। এটার ভেতরে কিন্তু এই যে বাতাস থাকে, এটার নামই হলো ম্যাক্সিলা। এটার নাম ম্যাক্সিলারি সাইনাস, ম্যাক্সিলা। তাহলে এইটা হলো ম্যাক্সিলা। এই যে দেখো, এটার ভিতরে বাতাস থাকে। তো এটাই লেখা আছে বায়ুপূর্ণ অস্থি কোনটা, উপরের চোয়াল বা ম্যাক্সিলা, এটার ভিতরে বাতাস থাকে, এটা হলো বায়ুপূর্ণ। ঠিক আছে, মনে থাকবে। আর একটু আগে যে বললাম চাপা অস্থি, পাখির পায়ে চাকা নেই, এই যে চাপা অস্থি, চাপা অস্থি কোনটা? চাপা অস্থির উদাহরণ কি কি? স্ক্যাপুলা, পরশুকা, স্টারনাম, করটিকার প্যারাইটাল, এরা সবাই চাপা অস্থি। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। আর একটা গুরুত্বপূর্ণ লাইনের দিকে তাকাও, দেখো ও ভাই বোনেরা, স্পঞ্জিওস্থিতে, স্পঞ্জিওস্থিতে এখানে, স্পঞ্জিওস্থিতে এখানে কিন্তু হেভার্সিয়ান তন্ত্র থাকে না।
স্পঞ্জি অস্থিতে কিন্তু হেভার্সিয়ান তন্ত্র থাকে না, হেভার্সিয়ান তন্ত্র শুধুমাত্র নিরেট অস্থিতে থাকে। তাহলে হেভার্সিয়ান তন্ত্র কার বৈশিষ্ট্য? নিরেট অস্থির বৈশিষ্ট্য। তাহলে ভেরি গুড, আমরা শিখে ফেললাম। এই যে পার্থক্যের দিকে তাকাও, নিরেট অস্থিতে হেভার্সিয়ান তন্ত্র থাকে, এটাতে হেভার্সিয়ান তন্ত্রের বদলে ট্র্যাবেকুলা থাকে। ট্র্যাবেকুলা নিরেট অস্থির মূলত দেখো যে বড় বড় হাড্ডিগুলা মূলত নিরেট অস্থি দিয়ে তৈরি, হিউমেরাস ফিমার। আর এগুলা ওই যে চাপাহাড়, করটিকা, পাখির পায়ে চাকা নেই, এটা দিয়ে মনে রাখবা। আমাদের শরীরের 80% ওজন বহন করে নিরেট অস্থি, মাত্র 20% ওজন বহন করে স্পঞ্জি অস্থি। নিরেট অস্থি বাইরের দিকে থাকে, শরীরটাকে রক্ষা করে। এটা নিরেট অস্থি ভেতরের দিকে থাকে, এটা হালকা পাতলা, এটা ভারী মজবুত। এটা তো ইজিলি বুদ্ধি করে বলতে পারবা। দেখো এটা বুঝতে পারলা কিনা, ব্রেনের মধ্যে ঢুকলো কিনা, ব্রেনের মধ্যে ঢুকলো কিনা, পারা যাবে কিনা। ওকে, ক্লিয়ার, কথা ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া, এটা কি খাওয়ানো? ভাইয়া মুরগির ধুমচি খাবেন, কোনো ক্ষতি নাই। আচ্ছা ফাইন, তাহলে আমরা এটা কি ঘ নাম্বারের জন্য? ঘ নাম্বারের জন্য মূলত পরীক্ষা কি আসবে? ঘ নাম্বারের জন্য আমি তোমাদেরকে বলেই দিলাম, ঘ নাম্বারের জন্য মূলত পরীক্ষায় আসবে হেভার্সিয়ান তন্ত্রের গঠন, যেটা এতক্ষণ ধরে বললাম। আর এইগুলা যে পড়ালাম, এগুলা থেকে মূলত এমসিকিউ আসতে পারে, খতেও আসতে পারে। এই যে এইটা কোনো না কোনো দিন খ নাম্বারে আসতে পারে। খ, নিরেট অস্থির সাথে স্পঞ্জি অস্থির মধ্যে পার্থক্য। যদিও আসার কথা না, এক টপিক থেকে এতগুলো প্রশ্ন, তারপরে তুমি এই প্রশ্নটা কোথায় খুঁজে পাবা? ভাইয়া এটা আমি খুঁজে পাবো কোথায়? এটা তুমি খ নাম্বারে খুঁজে পাবা। খ, এটা তুমি খতে খুঁজে পাবা। ঠিক আছে, সুন্দর। মুরগির হাড় চাবালে কোনো সমস্যা হয় না, হাড় চাবিয়ে চাবিয়ে একদম খেয়ে ফেলো, কোনো সমস্যা হয় না, হাড় চাবালে কোনো ক্ষতি নাই। তবে অনেকেই বলে যে এগুলো ফার্মের মুরগি, এদের শরীরে অনেক সময় জীবাণু থাকে, ওই হাড়গুলো ভালো করে ভেতরের দিকে সিদ্ধ হয় না। দেশি মুরগির হাড় চাবালে কোনো অসুবিধা নেই, তুমি একদম চাবিয়ে খেয়ে ফেলতে পারো। তাহলে আমরা একটা সিকিউ শেষ করলাম, আমরা বেশ কিছু এমসিকিউ শেষ করলাম। এখন আমরা একটা ছোট্ট জিনিস শিখবো, এই শেখাটা বেশ গুরুত্বপূর্ণ প্রিয় ছোট্ট ভাই বোনেরা। এটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস। এই ছবিটার দিকে তাকাও তো, এই ছবিটার দিকে তাকাও, এই জিনিসটার দিকে তাকাও। ছবিটাকে আমি বড় করতেছি। একটা তরুণাস্থি থেকে ছোট্ট একটা এলাকা আমি মাইক্রোস্কোপে নিলাম। মাইক্রোস্কোপে তুমি তরুণাস্থিটার ভেতরটা দেখছো। তো মনে রাখতে হবে যে কোনো একটা আমাদের শরীরের যে কোনো টিস্যুতে, আচ্ছা আশা করি তোমরা সবাই জানো যে আমাদের শরীরে কয় রকমের টিস্যু আছে। আশা করি তোমরা সবাই জানো আমাদের শরীরে কয় রকমের টিস্যু আছে। বসুন্ধরা টিস্যু, টয়লেট টিস্যু, রেস্টুরেন্টের টিস্যু, ওইটা না। আমাদের শরীরে 4 রকমের টিস্যু থাকে, এটা তুমি জানো কিনা জানি না। যেমন এক, উপরের দিকে আবরণী টিস্যু বা চামড়া, আবরণী টিস্যু। দুই, চামড়া তুললে কি পাবো? পেশি টিস্যু পাবো, চামড়া তুললে তুমি পেশি পাবা। তিন, যখন তুমি এত কিছু করতে চাইবা তখন রক্ত বের হবে, আবার পেশি তুললে তুমি হাড্ডি পাবা। এই যে রক্ত এবং হাড্ডি, এগুলা কিন্তু যোজক টিস্যু। অস্থি তরুণাস্থি কিন্তু যোজক টিস্যু। আর আমাদের সবাইকে কন্ট্রোল করে কে? আমাদের সবাইকে কন্ট্রোল করে হলো স্নায়ু টিস্যু। তাহলে আমাদের শরীরের টিস্যু কয় রকম? আমাদের শরীরের টিস্যু 4 রকম। এবং যে কোনো একটা টিস্যু দুইটা জিনিস নিয়ে গঠিত হয়, কোষ, এবং কোষগুলো যেই জায়গাতে থাকে সেটা হলো মাতৃকা। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো তুমি একটা টিস্যু দেখতে পাচ্ছ, এই যে এখানে কয়েকটা কোষ আছে, 5টা কোষ আঁকলাম আমি। এই কোষগুলা যেই জায়গায় থাকবে এটার নাম কি? এটার নাম হলো মাতৃকা। এটার নাম হলো মাতৃকা বা ম্যাট্রিক্স। যেমন রক্তের যে মাতৃকা, রক্তের মাতৃকাকে বলে প্লাজমা, রক্তের মাতৃকাকে বলে প্লাজমা। আর রক্তের কোষ আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। বুঝলা কিনা? বুঝলা কিনা? তো যে কোনো একটা টিস্যুর মধ্যে দুইটা উপাদান থাকবে, কোষ থাকবে এবং মাতৃকা থাকবে, কোষ থাকবে এবং মাতৃকা থাকবে। তাহলে আমাদের এই যে অস্থি, এই যে তরুণাস্থি, আমরা যে অস্থি এবং তরুণাস্থির কথা বলছি, আমরা যে অস্থি এবং তরুণাস্থির কথা বলছি ভাই ও বোনেরা, তাহলে এদেরও কিন্তু
কি থাকবে? এদেরও অস্থি এবং তরুণাস্থি। আমরা যে অস্থি এবং তরুণাস্থির কথা বলছি, এদেরও কি থাকবে? এই যে দেখো, এদেরও এরকম কোষ থাকবে, ম্যাট্রিক্স থাকবে। এটা অনেকে মুখস্থ করে বোকার মতো। তাহলে অস্থির এইগুলা হলো অস্থির কোষ, এইগুলা হলো তরুণাস্থির কোষ। এইটা হলো অস্থির ম্যাট্রিক্স, এটা হলো তরুণাস্থির ম্যাট্রিক্স। ঠিক আছে? অস্থির যে ম্যাট্রিক্স, অস্থির যে ম্যাট্রিক্স, এটার নাম কি? অস্থির যে কোষ, অস্থির কোষ খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন ছবিটা একটু চেঞ্জ করে দিব। দেখো, অস্থির কোষ কয় রকমের রাখলাম? দেখো, অস্থির কোষ আমি 4 রকমের কোষ আঁকলাম। তাহলে অস্থির কোষ কয় রকম? অস্থি কোষ, অস্থি কোষ 4 রকমের। কয় রকমের? 4 রকমের। কিন্তু তরুণাস্থির সবগুলা কোষ আমি একই রকম আঁকলাম, একই রকম আঁকলাম। তো এখন এই যে গুরুত্বপূর্ণ কথা, এই যে ছোট্ট ভাই বোনেরা, অস্থির সকল কোষের নামের সাথে অস্টিও কথাটা থাকবে। অস্টিও, 4 রকমের কোষ, এদের প্রত্যেকের নামের সাথে অস্টিও কথাটা থাকবে। তুমি ছবির দিকে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। এইখানে তোমার বইয়ের মধ্যেও বলা আছে, যাদের একটু বুদ্ধি আছে তারা ইজিলি বুঝতে পারবে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? উপরের দিকে আসো, উপরের দিকে আসো, হেভার্সিয়ান তন্ত্রের গঠনের মধ্যে আসো, হেভার্সিয়ান তন্ত্রের গঠনের মধ্যে আসো। কই গেল, কই গেল, কই গেল? বের হও। এই যে দেখো, সব জায়গায় অস্টিও কথাটা আছে। অস্থির মধ্যে কয় ধরনের কোষ? 4 ধরনের কোষ। অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওপ্রোজেনিটর। বাপরে বাপ, শব্দ 4টা খুবই গুরুত্বপূর্ণ। অস্টিওব্লাস্ট, ব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওপ্রোজেনিটর। অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওপ্রোজেনিটর। ব্লাস্ট ক্লাস সাইট প্রোজেনিটর, ব্লাস্ট, ব্লাস্ট ক্লাস সাইট প্রোজেনিটর, ব্লাস্ট ক্লাস সাইট প্রোজেনিটর। তাহলে অস্থির কোষ কয় রকম? 4 রকম। কিন্তু তরুণাস্থির কোষ একরকম, সেটার নাম কন্ড্রোসাইট। আমি এতক্ষণ ধরে যেই জিনিসটা বোঝাতে চাইলাম সেটা হলো যে অস্থি মানেই, অস্টিও কথাটা যেখানেই দেখবা এইটা দ্বারা বুঝবা অস্থি। আর তরুণাস্থির কোষের নাম কন্ড্রোসাইট, এটার ম্যাট্রিক্সের নাম কন্ড্রিন। কন্ড্রো কথাটা যেখানেই দেখবা, কন্ড্রো শব্দটা, কন্ড্রো কথাটা যেখানেই দেখবা, কন্ড্রো শব্দটা যেখানেই দেখবা, কন্ড্রো, কন্ড্রো মানে তরুণাস্থি। তাহলে দেখো তো ভাই ও বোনেরা, এই এমসিকিউটা আসবে, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, তুমি হয়তো বুঝতে পারছো না। দারুণ দারুণ দারুণ। এই যে তাকায় দেখো তো, এইটা, এইটা উত্তর করো তাহলে। সবাই বুদ্ধি করে বলো, এই প্রশ্নটা এমনিই পারবা। অস্থির মাতৃকায় কোন কোষ থাকে? দেখি কে কে পারে, সবার আগে বলো। দেখি সবার আগে কে উত্তর দেয়। দেখি আদনান, কার কার নাম, কে উত্তর দেয়? বিভোর দত্ত, কে সবার আগে পারে? বিভোর সবার আগে উত্তর দিতে পেরেছে, ভেরি গুড। তুমি যখনই কন্ড্র শব্দটা দেখতে পাবা, কন্ড্র ও সাথে সাথে বাদ হয়ে যাবে। দেখি তো, অস্থির মাতৃকায় তুমি যখন অস্থির মাতৃকা দেখলা, কন্ড্র শব্দটা সাথে সাথে বাদ, কন্ড্র কথাটা সাথে সাথে বাদ, কন্ড্র বাদ, তাহলে উত্তর শুধুমাত্র অস্ট্রিয় নিয়েই হবে। দ্যাটস ইট। যার ব্রেনে এইটুকু আছে, অস্থি মানে শুধু অস্টিও আর তরুণাস্থি মানে কন্ড্র, তাহলে কন্ড্রর সাথে সাথে কি দিয়ে দিবা? কন্ড্রর সাথে সাথে বাদ দিয়ে দিবা। অনেক অনেক অনলাইন ভালোবাসা যারা নিজ যোগ্যতায় সঠিক উত্তর করলা। এবার তাহলে এইটা বুদ্ধি করে, এইটা পারবা না এখনো, এটা এখনো পারবা না, এইটা পারবা। কোনটা অস্থিকোষ নয়? বলে ফেলো তো, অস্থিকোষ নয় কোনটা?
ভেরি গুড। তাহলে অস্টিওফাইট বলে কিন্তু কোষ নাই। ভেরি গুড। তবে অস্টিওফাইট আমাদের কোনো কোষ নাই, কিন্তু তোমার হাড্ডি যদি অনেক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় আমাদের শরীরে অস্টিওফাইট তৈরি হয়। তাহলে এটা হলো উত্তর। অস্টিওফাইট একটা খারাপ জিনিস, অস্টিওফাইট একটা খারাপ জিনিস। খুব ভালো পারলা, খুব ভালো পারলা, খুব ভালো পারলা। ফ্যান্টাস্টিক। ঠিক আছে, এটা অলরেডি পড়াইছি। বলো তো নিরেট অস্থির গাঠনিক এবং কার্যিক এককের নাম কি? এটা বুদ্ধি করে বলো। ক্লাসে যা পড়াচ্ছি এইগুলা যতটুকু পারবো 12:30টার মধ্যে আমরা A to Z পড়ে শেষ করব। যদি একটু অংশ বাকি থাকে সেটা এরকম এক সকালবেলা সোমবার নিয়ে নিব, সোমবার সকালে সেটা নিয়ে নিব। একটা ছোট্ট অংশ বাকি থাকবে ডাক্তারিটা, তোমাদেরকে সবাইকে ডাক্তার বানিয়ে দিব। ওই দিনের পর, ওই ক্লাসের পর সোমবার ডাক্তারি অংশটুকু সোমবারের জন্য রেখে দিচ্ছি আমি। ডাক্তারি অংশটুকু সোমবারের জন্য রেখে দিব। ওই ক্লাসের পর তোমরা সবাই লিখতে পারবা। ধরো তোমার নাম হলো, ধরো তোমার নাম হলো বিভোর। ডক্টর বিভোর, ওই ক্লাসের পর তুমি লিখতে পারবা ডক্টর বিভোর, DHB।